এখন আমরা শুরু করবো হচ্ছে ঘাসফড়িং। চলো আমরা শুরু করে ফেলি। তো প্রথমে দেখো, ঘাসফড়িং পড়তে গেলে ঘাসফড়িং এর বৈজ্ঞানিক নাম যেটা সেটা জানতে হবে। ঘাসফড়িং এর বৈজ্ঞানিক নাম কি বলতো? এটাকে আমরা বলি পৈকিলোসেরাস পিকটাস। খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পি দিয়ে না, হ্যাঁ, পৈকিলোসেরাস এবং কি বলতো, পিকটাস। আমরা জানি ঘাসফড়িং কোন গোত্রের, মানে কোন পর্বের। আনসার হচ্ছে ঘাসফড়িং আর্থ্রোপোডা পর্বের। কিন্তু মনে রাখতে হবে ঘাসফড়িং কিন্তু একটা পোকা। তাহলে পোকা হলে কি হবে? এটা ইনসেক্টা শ্রেণীভুক্ত। তাহলে যদি বলে ঘাসফড়িং কোন শ্রেণীর, আনসার হবে আর্থ্রোপোডা শ্রেণীর। যদি বলে কোন পর্বের, আনসার হবে আর্থ্রোপোডা পর্বের। ঘাসফড়িং কিন্তু কি বলতো, এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়। তো এগুলোকে বলে পঙ্গপাল। কি বলে? পঙ্গপাল বা লোকাস্ট। ঠিক আছে? এবং এগুলো কি কি কালারের? এগুলো হচ্ছে বাদামি কালারের। ঠিক আছে? আচ্ছা, যেহেতু লাফায় লাফায় বেড়ায় ফড়িং এর মতো, এই জন্য এটাকে বলা হয় ঘাস ফড়িং। আচ্ছা, এখনো সেখান থেকে পুরো দুনিয়াতে কত প্রজাতির ঘাস ফড়িং পাওয়া গেছে? আনসার হচ্ছে 20,000 প্রজাতি। আর যদি বলে বাংলাদেশে কয়টা, তাহলে মনে রাখতে হবে 20টা প্রজাতির। দুইটাই পরীক্ষাতে আসছে। আমরা পড়বো ঘাস ফড়িং এর মাথা। মনে রাখতে হবে ঘাস ফড়িং এর মাথা তুমি যদি বাইরে থেকে দেখো, দেখে মনে হবে এটার মধ্যে কোনো পিস নাই। তাহলে কি বললাম? ঘাস ফড়িং এর মাথা যদি বাইরে থেকে দেখো, দেখে মনে হবে অখণ্ডায়িত। আচ্ছা, কিন্তু মনে রাখতে হবে এটা 6টা ভ্রূণীয় খণ্ডকের সমন্বয়ে গঠিত। কয়টা খণ্ডকের সমন্বয়ে গঠিত? 6টা ভ্রূণীয় খণ্ডকের সমন্বয়ে গঠিত। খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবং এটা দেখতে কিসের মতো? এটা দেখতে নাশপাতির মতো। এটা দেখতে কিসের মতো? এটা দেখতে নাশপাতির মতো। এবং মনে রাখতে হবে ঘাসফড়িং এর মাথা কিন্তু সবসময় কি করা থাকে? একটু নিচু করা থাকে। এই নিচু করা থাকে এটাকে বলে হাইপোগন্যাথাস। হাইপোগন্যাথাস মানে কি? মুখচ্ছিদ্রটা নিম্নমুখী হয়ে থাকে। আচ্ছা, তারপরে কি বলছে? মস্তকটা একটা ছোট এবং স্থিতিস্থাপক ডিবার সাহায্যে দেহের সমকোণে অবস্থান করে। ঠিক আছে? মস্তকের বাইরের যে কঙ্কাল সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম। এপি মানে বাইরে, ক্রেনিয়াম মানে খুলি। তাহলে খুলির বাইরে যে অংশটা, আবরণটা, ওটাকে আমরা বলি ক্যাপসুল বা এপিক্রেনিয়াম। এখন আসো, এই যে মস্তকের বহিঃকঙ্কাল, দেখো এই যে এখানে কিছু অংশ আছে, আমি তোমাকে একটু ছবিতে দেখাই। দেখো এই যে উপরের যে অংশটা, এই যে চান্দি, মাথার চান্দির মতো, এটা ভার্টেক্স। ঠিক আছে? তারপরে এই যে পাশের যেগুলো সেগুলো জেনা, সামনের দিকে যেটা সেটা ফ্রন্স, এখানে থাকে ক্লাইপিয়াস। ঠিক আছে? এগুলা কিন্তু লাগবে। তো আমরা মনে রাখতে পারি যে মস্তকের যে অংশগুলো আছে, হাড্ডির কিছু অংশ আছে, এগুলো আমরা এক টানে মনে রাখবো। কিভাবে মনে রাখবো? এই যে মস্তক বহিঃকঙ্কালের যে অংশগুলো আমরা মনে রাখবো ভাজা আর কফি। ঠিক আছে? ভাজা কফি, ভাজা কফি দিয়ে। ভতে কি? ভার্টেক্স, জতে কি? জেনা, কতে কি? ক্লাইপিয়াস, আর ফতে কি? ফ্রন্স। তাহলে আমরা মনে রাখবো ঘাসফড়িং এর মস্তকের ওখানে কিছু খণ্ড বা কিছু অংশ আমরা দেখতে পাই, নামগুলো লাগবে। নামগুলো কি? ভার্টেক্স, ভাজা কফি, ভাজা কফি, ভাজা কফি, ভার্টেক্স, জেনা, ক্লাইপিয়াস এবং ফ্রন্স। তুমি দেখো ভার্টেক্স একদম উপরের দিকে থাকে, এই যে দেখো তিন কোণার মতো লাগতেছে অনেকটা। ঠিক আছে? তারপরে কি? দুই পাশে জেনা থাকে, যে জেনা দুই পাশে থাকে। ঠিক আছে? এই গালের মতো আর কি। তারপরে কপালের দিকে থাকে ফ্রন্স। এই যে কপালের দিকে কি থাকে বলতো? ফ্রন্স। এই যে কপালের দিকে কি থাকে? ফ্রন্স। আচ্ছা, কপালের দিকে থাকে কি বলতো? ফ্রন্স। হ্যাঁ, এবং ফ্রন্সের নিচের দিকে থাকে আয়তকার। এই যে আয়তকার যে অংশটা, আয়তকার যে অংশটা, এটাকে কি বলে? এটাকে বলে ক্লাইপিয়াস। ঠিক আছে? এটাকে কি বলে? ক্লাইপিয়াস। এখন আসে ঘাসফড়িং এর কত জোড়া পুঞ্জাক্ষী আছে? এক জোড়া পুঞ্জাক্ষী, 3টা সরলাক্ষী এবং এক জোড়া অ্যান্টেনা। আচ্ছা, এখন আসলে পুঞ্জাক্ষীর মধ্যে যদি আমরা পড়াশোনা করি, প্রথমেই দেখবো আমরা ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী। মানে এখন দেখো নামটার মধ্যেই বলা আছে বাবা, পুঞ্জ অক্ষী। এখন প্রশ্ন আসতে পারে পুঞ্জ অক্ষী মানে ভাই, পুঞ্জ অক্ষী মানে ভাই অনেকগুলো চোখের সমন্বয়ে তৈরি হয়েছে, তাই না? আচ্ছা, মনে রাখতে হবে এটা ঘাসফড়িং এর প্রথম খণ্ডকে আমরা দেখতে পাই। কোথায় দেখতে পাই? প্রথম খণ্ডকে আমরা এক জোড়া পুঞ্জাক্ষী দেখতে পাই। ঠিক আছে? আচ্ছা, এবং এটা কি? অবৃন্তক এবং মস্তকের একটা বড় জায়গা দখল করে আছে। এটা ঘাসফড়িং কিন্তু রঙিন জিনিসও দেখতে পাই। ঠিক আছে? এবং যে কোনো আর্থ্রোপোডার থেকে ঘাসফড়িং এর দৃষ্টি অনেক উন্নত। মনে রাখতে হবে পুঞ্জাক্ষী মানে অনেকগুলো পুঞ্জ, ছোট 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 আঁখি থাকে, অনেকগুলো ছোট ছোট অক্ষী থাকে, এটাই তো পুঞ্জাক্ষী, তাই না? আচ্ছা, এবং এই যে এককগুলো, একটা করে আঁখি আছে, এগুলোকে বলে ওমাটিডিয়াম। তাহলে পুঞ্জাক্ষীর একককে কি বলি? আমরা বলি ওমাটিডিয়া। ঠিক আছে? ওমাটিডিয়া। কি বলি? ওমাটিডিয়া। আচ্ছা, ওমাটিডিয়া কি? পুঞ্জাক্ষীর গঠন এবং কাজের একক। খুব গুরুত্বপূর্ণ। এবার আমরা পড়বো ওসেলি। মনে রাখতে হবে যে ঘাসফড়িং এর যে পুঞ্জাক্ষী আছে, দুইটা পুঞ্জাক্ষীর মাঝখানে 3টা কি থাকে বলতো? সরলাক্ষী বা ওসেলি। খুব গুরুত্বপূর্ণ। তাহলে মনে রাখবো ঘাসফড়িং এর যে দুইটা পুঞ্জাক্ষী আছে, ওই দুটা পুঞ্জাক্ষীর মাঝখানে কি থাকে? 3টা সরলাক্ষী বা ওসেলি। 3টা কি থাকে? সরলাক্ষী বা কি বলতো? ওসেলি। ঠিক আছে? ওসেলিগুলো কেমন? ওসেলিগুলো পুরু, স্বচ্ছ, কিউটিকল নির্মিত লেন্স এবং এই যে আলোক সংবেদী পদার্থ দিয়ে তৈরি হয়। ঠিক আছে? এই যে লেন্স থাকে এখানে একটা, এই যে ওসেলাসের ওখানে কি থাকে? লেন্স। পরীক্ষা আসবে কিন্তু। ওসেলাসের ওখানে কি থাকে? লেন্স। ঠিক আছে? এবং আলোক সংবেদী কোষ নিয়ে গঠিত হয়। এবং নিচের দিকে কি গেছে? কিছু স্নায়ুতন্ত্র বা নার্ভ ফাইবার চলে গেছে। ঠিক আছে? এবং এর ভিতরের দিকে আলোক সংবেদী কিছু কোষ থাকে যা রেটিনার মতো কাজ করে। পরীক্ষার প্রশ্ন আসবে যে কোনটার অংশ রেটিনার মতো কাজ করে? আনসার হচ্ছে ওসেলি। এখন আসে অ্যান্টেনা। ঘাসফড়িং এর অ্যান্টেনা তো খুব সিম্পল। অ্যান্টেনা মাথার ওখানে থাকে, তাই না? সামনে 2টা অ্যান্টেনা থাকে। অ্যান্টেনা গুলো কি? অ্যান্টেনা 3টা অংশ থাকে। অ্যান্টেনা দিয়ে কি করে? অ্যান্টেনা
অ্যান্টেনাতে তিনটা জিনিস করে, স্পর্শ, ঘ্রাণ এবং শব্দ তরঙ্গ অনুভব করে। তিনটা জিনিস করে, কি কি করে বাবা? একটা হচ্ছে স্পর্শ, মানে কোনো কিছু টাচ করে, তারপর ঘ্রাণ, এবং ঘ্রাণ দেয়। অ্যান্টেনা দিয়ে ঘ্রাণ নেই, নর্মালি কিন্তু নাক দিয়ে ঘ্রাণ নেই, সাবধান, এটা ভুল হবে। এবং কি শব্দ তরঙ্গ অনুভব করে। এবং অ্যান্টেনার তিনটা অংশ, একটাকে বলে স্কেপ, একটাকে বলে পেডিসেল, আর একটাকে বলে ফ্লাজেলাম। স্কেপ কি জিনিস? স্কেপ হচ্ছে এই যে স্কেপ, পেডিসেল, ফ্লাজেলাম, ঠিক আছে? মনে রাখতে হবে পেডিসেল যেটা, ওটা কি বলতো? খাটো, ছোট, ঠিক আছে? পেডিসেল যেটা, ওটা ছোট, বাট ফ্লাজেলাম যেটা নাম শুনে বুঝা হচ্ছে ফ্লাজেলা, মানে এটা বড়, ঠিক আছে? এটা তিনটা অংশ নিয়ে এটা গঠিত। খুব গুরুত্বপূর্ণ। ফ্লাজেলামের কয়টা খণ্ড? 25টা খণ্ড। এখন আসলে ঘাসফড়িং এর খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট আমরা পড়বো, এটা হচ্ছে মুখপাঙ্গ, ঠিক আছে? মাউথ পার্টস যেটাকে আমরা, মুখপাঙ্গের মধ্যে মনে রাখতে হবে ঘাসফড়িং এর মুখপাঙ্গগুলোকে বলা হয় ম্যান্ডিবুলেট। এখন প্রশ্ন আসতে পারে, ভাই এগুলোকে ম্যান্ডিবুলেট কেন বলে? আসলে বেসিকটা জেনে নিই। মনে রাখতে হবে ঘাসফড়িং কি করতে পারে? এই মুখপাঙ্গগুলোতে খাবার চিবাইতে পারে। তো যেহেতু চিবাইতে পারে, চিউইং গাম আমরা জানি, তাই না? চিউইং মানে চিবানো। তো যেহেতু চিবাইতে পারে, এই যে চর্বণ উপযোগী, ওই জন্য এগুলোকে বলে ম্যান্ডিবুলেট। তো কি কি অংশ থাকে মুখস্থ রাখতে হবে? একটা হচ্ছে ল্যাব্রাম, একটা হচ্ছে ল্যাবিয়াম, একটা হচ্ছে ম্যাক্সিলাম, ম্যান্ডিবল এবং হাইপোফ্যারিংস। আমরা আগে কি করব? এদের ছবিগুলো দেখে নিব, আগে বেসিকটা ক্লিয়ার করে নিব। আগে বেসিকটা অবশ্যই ক্লিয়ার করতে হবে, তারপর কি করতে হবে, তারপর আমরা ট্রিক্স দিয়ে মনে রাখবো। দেখো প্রথমে হচ্ছে কোনটা? এই যে দেখো ল্যাব্রাম, ছবিটা দেখতে পাচ্ছ? তারপর দেখো এই যে নিচের দিকে কি বলতো? ল্যাবিয়াম, ঠিক আছে? এই যে ল্যাবিয়াম, ঠিক আছে? তারপরে কি আছে? তারপরে আছে তোমার যে ম্যান্ডিবল গুলো, দেখো ম্যান্ডিবল করাতের মতো, দেখছো? আচ্ছা, তারপরে কি আছে? এই যে দেখো বাম ম্যান্ডিবল, ডান ম্যান্ডিবল। তারপরে কি আছে? এই যে দেখো ম্যাক্সিলা, ম্যাক্সিলার মধ্যে দেখো কিছু খণ্ড আছে, তাই না? এগুলো আমরা পড়বো সামনে। আচ্ছা, তারপরে কি? যে হাইপোফ্যারিংস, এই জিবার মতো, দেখছো? আচ্ছা, তো এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু চিনতে হবে। আচ্ছা, এখন আমরা এগুলো কি পড়বো? এগুলো আমরা কাজগুলো পড়বো। তো ল্যাব্রামের কাজ পড়বো কিভাবে, কাজগুলো মনে রাখা অনেক সোজা। ল্যাব্রাম দেখতে চাকতির মতো, মনে রাখবো ল্যাব্রাম উপরের রোস্ট গঠন করে, আর ল্যাবিয়াম নিচের অংশ গঠন করে। মনে রাখার জন্য ভালো বুদ্ধি। ল্যাব্রাম উপরের অংশ গঠন করে, ল্যাবিয়াম নিচের অংশ গঠন করে। এখন ল্যাব্রাম, এটা আমরা মনে রাখবো কিভাবে কাজগুলো? আমরা মনে রাখবো বাম। ওই যে আমরা ব্যথা হলে কি লাগাই? কোমরে বাম লাগাই না? ব্যথা হলে আমরা কি করি? কোমরে বাম লাগাই না? তোমার ল্যাব্রাম, এটা লাস্টে কি আছে? বাম। তো বাম, ধরো তুমি কোনো জিনিস অনেক কষ্ট করে ধরে রাখছো, প্লাস অনেক কষ্ট করে ঠেলে ঠেলে দিচ্ছ, তাহলে এখানে কি হবে? তোমার ব্যথা হয়ে যাবে না? তো মনে রাখবা অনেক কষ্ট করে ধরে রাখি, অনেক কষ্ট করে ঠেলে দেই, ঢেকে রাখি, অনেক কষ্ট করে হাত দিয়ে করে ঢেকে রাখতেছি, এই সবগুলোর ক্ষেত্রে কষ্ট হচ্ছে না? কষ্ট হলে বাম লাগাইতে হবে। তো এই কষ্ট দিয়ে মনে রাখবো, তো অনেক কষ্ট করে ঢেকে রাখতেছি, অনেক কষ্ট করে ধরে রাখতেছি, অনেক কষ্ট করে ঠেলে দিচ্ছি, এগুলো সব খাবারের স্বাদ নিচ্ছি, এগুলো সবই কি বলতো? ল্যাব্রাম। আচ্ছা, যদিও স্বাদ অন্যজনও নাই। এখন আসলে ম্যান্ডি বল, দেখো নামের মধ্যে বলে দিচ্ছে বল, মানে তুমি বল প্রয়োগ করবা। তাহলে ম্যান্ডি বলের কাজগুলো আমরা এক টানে মনে রাখবো, বল প্রয়োগ করা, ঠিক আছে? প্রেসার দিয়ে। এখন প্রেসার রিলেটেড যা হয়, প্রেসার দিলে কি হয়? প্রেসার দিলে খাবার কর্তন হয়, পেশন হয়, চর্বণ মানে চিবায় ফেলে, তাই না? ম্যান্ডিবল দেখতে কেমন? এই যে সুচালো করাতের মতো দুটো অপাঙ্গ, তাই না? আমরা পড়ে ফেলছি এখান থেকে সুন্দর করে, কালো বাদামি 3 কোণা। এরপর আসে ম্যাক্সিলা। তার নামের মধ্যে দেখো ম্যাক্সিলা বলা আছে। ম্যান্ডিবলের পিছনে এবং বাইরের দিকে থাকে কি বলতো? ম্যাক্সিলা, খুব গুরুত্বপূর্ণ। এখন ম্যাক্সিলা না কিছু অংশ আছে, তুমি যদি একটু ম্যাক্সিলার ছবিটা আরো ভালো করে দেখো, এই যে দেখো আমরা কিন্তু ম্যাক্সিলার কিছু অংশ দেখতে পাচ্ছি। কার্ডো, এই যে বেসিকটা আগে শিখে নাও। তারপরে কি এখানে আমরা স্টাইক দেখতে পাচ্ছি, তারপরে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ল্যাসিনিয়া দেখতে পাচ্ছি এই জায়গাটাতে, তারপরে এখানে আমরা গ্যালিয়া দেখতে পাচ্ছি, এবং লাস্টে ম্যাক্সিলারি পাল্প দেখতে পাচ্ছি, ঠিক আছে? একটা পালপিফার নামে অংশ আছে। তো আমরা চাইলে এই ম্যাক্সিলার খণ্ডগুলো এক টানে মনে রাখতে পারি। ম্যাক্সিলার খণ্ডগুলো আমরা কেমনে মনে রাখবো? অংশগুলা আমরা মনে রাখবো কষ্ট লাগে, কষ্ট লাগে, আর লাস্টে পাল্প, ঠিক আছে? কষ্ট লাগে, কষ্ট মানে কি? কতে কার্ডো, অষ্টতে স্ট্রাইপ, তারপর লতে ল্যাসিনিয়া, গতে গ্যালিয়া, এবং লাস্টে ম্যাক্সিলারি পাল্প, ঠিক আছে? তাহলে মনে রাখবো কষ্ট লাগে পাল্প, কষ্ট লাগে পাল্প। তাহলে ম্যাক্সিলার অংশগুলো কি কি? আগে আমরা বেসিকটা বুঝে নিছি, চিত্রের মধ্যে দেখে নিছি। এখন আমরা মনে রাখবো কষ্ট লাগে পাল্প, কতে কার্ডো, স্টাইপ, তারপর কার্ডো, স্টাইপ, তারপর ল্যাসিনিয়া, গ্যালিয়া, ম্যাক্সিলারি পাল্প। আচ্ছা, তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে দেখো আমাদের এখানে ম্যাক্সিলার কাজগুলো কিন্তু আমরা প্রায় ক্লিয়ার করে ফেলছে। দেখো বাবা, এই যে দেখো ম্যাক্সিলার কাজগুলো বলছে, প্রত্যেকটা ম্যাক্সিলার খণ্ড থাকে একদম গোড়ার দিকে, গোড়ার দিকে একদম শুরুতেই থাকে কার্ডো, হ্যাঁ। তারপরে এই যে অবস্থিত স্টাইপ, তারপরে স্টাইপ পেপার নখের মতো, নখের মতো কি থাকে? ল্যাসিনিয়া। পরীক্ষা পর্যন্ত আসতে পারে যে ম্যান্ডিবলের কোন অংশটা নখের মতো। তুমি যদি একটু ছবিটা দেখো বাবা, এই জন্য আমি বারবার বলতেছি বেসিকটা ক্লিয়ার থাকাটা কতটা জরুরি। দেখো এই যে দেখো নখের মতো দেখা যাচ্ছে, দেখছো? তো এটাকে আমরা নখের মতো, এটাকে আমরা বলি ল্যাসিনিয়া। কি বলি? ল্যাসিনিয়া। ঢাকনির মতো গ্যালিয়া, এই দেখো ঢাকনির মতো গ্যালিয়া। তুমি যদি গ্যালিয়ার ছবিটা দেখো, মনে হচ্ছে কি যেন ঢেকে আছে, ঠিক আছে? কি যেন ঢেকে আছে, ঢাকনির মতো গ্যালিয়া। এবং কি বলতো? লাস্ট হচ্ছে ম্যাক্সিলারি পাল্প। মনে রাখতে হবে ম্যাক্সিলারি পাল্পের খণ্ড হচ্ছে 5টা, বা অংশ হচ্ছে 5টা, ঠিক আছে? আচ্ছা, এখন যদি বলো তোমাকে ম্যাক্সিলার কাজগুলো বলো, ভাই ম্যাক্সিলার কাজ মনে রাখতে দুধ ভাত, সেকেন্ডের মধ্যে মনে থাকবে। তুমি মনে রাখো ম্যাক্সিলার নামের মধ্যে দেখো বলা আছে ম্যাক্স,
ম্যাক্সিলার নামের মধ্যে কি বলা আছে ম্যাক্স, ম্যাক্স মানে কি সর্বোচ্চ, আমরা বলি না ম্যাক্স এতটুকু পারবো বা এতটুকু করব, তো ম্যাক্স মনে রাখবো ম্যাক্সিলার কি করে ম্যাক্সিমাম কাজ করে, কাজ করে হাফসায় যায়, হ প শ, এটা তিনটা দিয়ে মনে রাখবো। কি করে খাদ্যবস্তুর হরণ প্রতিরোধ করে, পথে পা না পরিষ্কার করে, সতে স্বাদ গ্রহণ করে এবং সতে সংবেদঙ্গ হিসেবে কাজ করে। তাহলে মনে রাখবো ম্যাক্সিলা কি করে ম্যাক্সিমাম কাজ করে বেটা হাফসায় যায়। হাফসায় যায় মানে কি খাবারের বস্তুর হরণ প্রতিরোধ করে, তারপর কি করে পা এবং অ্যান্টেনা পরিষ্কার করে, তারপরে কি স্বাদ গ্রহণ করে এবং সংবেদঙ্গ হিসেবে কাজ করে। খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটুকু আমাদের ম্যাক্সিলার কাজ কিন্তু ক্লিয়ার। ঠিক আছে বাবা, এই দেখো এই কথাগুলোই বলছে, খাবার স্বাদ গ্রহণ করে, ধরে রাখে, মুখের ভিতরে প্রবেশ করে, খাবার চূর্ণ করে, এই যে পা অ্যান্টেনা পরিষ্কার করে, হরণ প্রতিরোধ করে, সংবেদঙ্গ হিসেবে কাজ করে। ঠিক আছে, এগুলো আমরা সুন্দর করে দেখবো। এখন আসলে আমরা পড়বো এখান থেকে, সেটা হচ্ছে ল্যাবিয়াম। তো ল্যাব্রাম বলছে না উর্দষ্ট, ল্যাবিয়াম হচ্ছে অদষ্ট। ঠিক আছে, তাহলে এটা আমাদের পড়া হয়ে গেছে। এবং তুমি যদি একটু ল্যাবিয়ামের ছবিটা দেখো এমনি মনে থাকবে। তুমি দেখো বাবা, এই যে ল্যাবিয়ামের মধ্যে ছোট্ট আমরা কিছু গোল্লা গোল্লা দেখতে পাচ্ছি, এগুলো গুলির মতো না, এগুলোকে বলে লিগুলি, লিগুলি 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 নাকি লিগুলি। ঠিক আছে, মনে রাখার জন্য বললাম। তাহলে গুলিগুলি কোথায় পাওয়া যায়, এগুলো সব পাওয়া যায় ল্যাবিয়ামের মধ্যে। এটা হচ্ছে অধোষ্ট। ঠিক আছে, আচ্ছা অধোষ্ট। এই ল্যাবিয়ামকে দ্বিতীয় জোড়া ম্যাক্সিলারি প্রতিনিধি বলা হয়, পরীক্ষা আসতে পারে। দ্বিতীয় জোড়া ম্যাক্সিলারি প্রতিনিধি কাকে বলে ল্যাবিয়ামকে? এটা দুইটা অংশ, এই যে মেন্টাম আর সাবমেন্টাম। ঠিক আছে, মেন্টাম এবং সাবমেন্টাম। তাহলে ল্যাবিয়ামের কয়টা অংশ? এই যে মেন্টাম এবং সাবমেন্টাম, এবং তার নিচে গুলিগুলি থাকে, এটাকে বলে লিগুলি। কি বলে? লিগুলি। ঠিক আছে, এই যে দেখো, তাহলে যদি বলে ল্যাবিয়ামের কয়টা অংশ? দুইটা অংশ, একটা মেন্টাম, একটা মেন্টাল না, কিন্তু মেন্টাল না, মেন্টাম। ঠিক আছে, মেন্টাম সাবমেন্টাম, মেন্টাম এবং সাবমেন্টাম। আর নিচে কি থাকে? নরনশীল কিছু গুলিগুলি লিগুলি থাকে। মনে রাখতে হবে ল্যাবিয়াল পাল্প যেটা, ল্যাবিয়াল পাল্প যেটা, ওটা 3 সন্ধি বিশিষ্ট। ঠিক আছে, মনে রাখবো অনেকে ভুল করে ফেলে, ম্যাক্সিলারি পাল্প কত, ল্যাবিয়াল পাল্প কত। মনে রাখবো ম্যাক্সিলারি পাল্প হচ্ছে ম্যাক্স মানে 5টা খণ্ড বা 5টা অংশ বিশিষ্ট, আর ল্যাবিয়াল পাল্প হচ্ছে 3 অংশ বিশিষ্ট বা 3 সন্ধি বিশিষ্ট। ঠিক আছে, আচ্ছা, এবং মনে রাখতে হবে এই ল্যাবিয়ামের ওখানে আমরা কি দেখতে পাই? আমরা কিছু অংশ দেখতে পাই। ঠিক আছে, বা কিছু অংশ দেখতে পাই, এগুলোকে বলে গ্লোসা এবং প্যারাগ্লোসা, জিবার মতো। ঠিক আছে, কি দেখতে পাই? গ্লোসা এবং কি বলতো? প্যারাগ্লোসা। এই ল্যাবিয়াম কিন্তু মনে রাখতে হবে, এটা বারবার বলতেছি, এটা অধোষ্ট, এটা জিবা এবং জিবার মতো কিছু গ্লোসা প্যারাগ্লোসা দেখা যায়। এখন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ল্যাবিয়ামের কাজগুলো বলো। ভাই ল্যাবিয়ামের কাজগুলো রাখা আরো সোজা। ল্যাবিয়ামের কাজ কি বলতো? আমরা মনে রাখবো ল্যাবিয়াম, এই দেখো লাস্টে বিয়াম আছে, বিয়াম একটা স্কুলের নাম। বিয়াম কি বলতো? একটা স্কুলের নাম। বিয়াম একটা কি বলতো বাবা? স্কুলের নাম। তো স্কুলের নাম আমরা কেন মনে রাখবো? মনে রাখবো স্কুলের কি আছে? ফোন নাম্বার আছে। বিএম স্কুলে ভর্তি হলে ফোন দাও। তাহলে ফোন থেকে এফতে ফসকে যাওয়া রোধ করে, তাহলে ল্যাবিয়াম কি করে? খাবার ফসকে যাওয়া রোধ করে। ও তো অদৃশ্য হিসেবে কাজ করে। এনতে কি করে? খাবার নির্বাচনে হেল্প করেন। এনতে নির্বাচন, এনতে নির্বাচন। তাহলে মনে রাখবো বিএম স্কুলের ফোন নাম্বার, বিএম স্কুলের ফোন নাম্বার। এফতে কি? এফতে হচ্ছে ফসকে যাওয়া রোধ করে। ওতে কি? অধোষ্ট গঠন করে। এনতে কি? খাবার নির্বাচনে সাহায্য করে। ঠিক আছে, আমরা দেখি তো বই কোথায় লেখা আছে? এফতে কি? খাবার, এই যে ফসকে যাওয়া রোধ করে। ঠিক আছে, এই যে ফসকে যাওয়া, ধরে ধরে রাখে, প্রবেশ করায়, ফসকে যাওয়া রোধ করে। তারপর ওতে অধোষ্ট গঠন করে, নিম্নষ্ট গঠন করে। এন থেকে খাবার নির্বাচনে সাহায্য করে। ঠিক আছে, স্বাদ গ্রহণ করে, এগুলো দেখবা। তো আশা করি আমি একটু বুঝাইতে পারছি। হ্যাঁ, এবং লাস্টে কি আছে? এখান থেকে লাস্টে আছে হাইপোফ্যারিংস। মনে রাখবে এটা জিবার মতো। এটা কিসের মতো? এটা জিবার মতো। এটা কি কি দিয়ে বেষ্টিত থাকে? এটা মামালা মানে ম্যাক্সিবালা, ম্যান্ডিবল এবং ল্যাবিয়াম দিয়ে, ল্যাব্রাম না, বেষ্টিত থাকে। ঠিক আছে, এটা ক্ষুদ্র মাংস, এটাকে বলা হাইপোফ্যারিংস। হাইপোফ্যারিংস মানে কি? উপজিবা, নট আলজিবা, সাবধান। আচ্ছা ঠিক আছে, এবং কি হয়? ল্যাবিয়ামের গোড়া থেকে সৃষ্ট হয়, এবং এটা হাইপোফ্যারিংস অঙ্কিত তলের সাথে যুক্ত থাকে। হাইপোফ্যারিংস জিবা কি করে? জিবা আমাদের খাবারকে লালার সাথে মিশাইতে সাহায্য করে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কি বলতো সবগুলো অংশ। আমি আশা করি বুঝতে পারছি। এই যে জিনিসগুলো বললাম, এগুলোর কি, যে আমি নোট থেকে, এই যে এখানে আমি দেখাই দিলাম হেল্পিং শিট থেকে, তা তুমি যখন হেল্পিং শিট পাবা, আনসার হচ্ছে এটা। কি করতে হবে? আমি যে জিনিসগুলো পড়াইলাম, যেভাবে পড়াইলাম, এটা সুন্দর করে বই লিখে ফেলতে হবে, তাই না? সুন্দর করে লিখে রাখতে হবে, কারণ তুমি বই থেকে রিভিশন দেবা। তুমি জানো আমি নোট পছন্দ করি না, তো এই নোটটা আমি দ্রুত পড়ানোর জন্য তোমাদেরকে মানে দেখে দেখে পড়াচ্ছি। তার মানে এটা না যে তুমি তুমি নোট দেখে পড়বা, তুমি নিজে বইয়ের মধ্যে সুন্দর করে টুকে রাখবা, লাইন করে রাখবা, লিখে রাখবা। ঠিক আছে, তুমি চাইলে বইয়ের যে সেকশনগুলো ইউজ করতে পারো, এগুলো তো ফাঁকা ফাঁকা জায়গা আছে, তাই না? এখানে সুন্দর করে লিখবা, তারপরে এখানে এইগুলা সুন্দর করে লিখবা। ঠিক আছে, আচ্ছা, তারপরে সেখান থেকে আমরা পড়বো বক্ষ। বক্ষ মানে কি? থোরাক্স, একটু আগে আমি দেখাইছি ছবির মধ্যে, তাই না? এখন বক্ষ 3টা অংশ, একটা অগ্রবক্ষ, একটা মধ্যবক্ষ, একটা পশ্চাৎবক্ষ। অগ্র মানে প্রোথোরাক্স, একটা মেজোথোরাক্স, একটা মেটাথোরাক্স। তো মনে রাখতে হবে প্রত্যেকটা অংশের প্রত্যেকটা আবার 3টা অংশ আছে। পিঠের দিক যেটা, পৃষ্ঠ নাকি পৃষ্ঠ যেটা টার্গাম। তাহলে মনে রাখবো পৃষ্ঠর যেটা বাবা, পৃষ্ঠর যেটা পৃষ্ঠদেশ, ট এটা টার্গাম বলে। তারপর অঙ্ক স্টার্ট। অঙ্কীয় দেশ কি বলতো? এই যে অঙ্কীয় দেশ, এই অঙ্কীয় দেশে স্টার্নাম থাকে, সামনে আমাদের একটা হাড্ডি থাকে,
হাড্ডিটার নাম কি? হাড্ডিটার নাম হচ্ছে স্টার্নাম। আচ্ছা, এবং পাশে থেকে পিডন, এটা এমনি মনে থাকে। তাহলে পৃষ্ঠদেশ কি? পৃষ্ঠের মধ্যে টার্গাম। অঙ্কীয় দেশে যে সামনে একটা হাড্ডি আছে ওটাকে বলে স্টার্নাম, আর পার্শ্ব দেশে থাকে পিডন। পড়া শেষ। এবং পাতলা কিউটিকল দিয়ে যুক্ত থাকে। অগ্রবক্ষের যে টার্গাম এটা বেশ বড়, ঠিক আছে, এটার প্রসারিত এটাকে বলে প্রোনোটাম। কি বলে? প্রোনোটাম। মনে রাখতে হবে ঘাসফড়িং এর কিন্তু বক্ষ অঞ্চলে শ্বাসরন্ধ্র থাকে, ডানা থাকে, পা থাকে, এগুলো সম্পর্কে আমরা ডিটেইলসে পড়বো। তো প্রথমেই চলো শ্বাসরন্ধ্র পড়ি। মনে রাখতে হবে বক্ষ অঞ্চলে ঘাসফড়িং এর বক্ষ দুইটা বার, তো মনে রাখবো 2 জোড়া শ্বাসরন্ধ্র থাকে। আবারও বলতেছি, বক্ষতে 2 জোড়া, নট 2টা, সাবধান। তাহলে বক্ষতে কি থাকে? 2 জোড়া শ্বাসরন্ধ্র থাকে, ঠিক আছে। প্রথম জোড়া কোথায়? অগ্র মধ্যর মাঝখানে। দ্বিতীয় জোড়া মধ্য এবং পশ্চাতের মাঝখানে। এখন হচ্ছে উইং বা ডানা। তো মনে রাখতে হবে এখান থেকে যে ঘাসফড়িং এর কি থাকে। মনে রাখতে হবে ঘাসফড়িং এর 2 জোড়া পাতলা কিউটিকল বিশিষ্ট ডানা আছে। মনে রাখতে হবে ডানাগুলো প্রথম অবস্থায় কি হয়? দ্বিস্তর বিশিষ্ট থলির মতো সৃষ্টি হয়, পরবর্তীতে সেগুলো ডানা হয়। হ্যাঁ, ডানাগুলোর মধ্যে নালীর মধ্যে শিরা উপশিরা থাকে। ডানাগুলোর কাজও আলাদা। এখন আমি তোমাকে একটু কথা বলি। কথা হচ্ছে যে মধ্যবক্ষীয় যে ডানাটা আছে, মধ্যবক্ষীয় অর্থাৎ সামনের ডানা দুইটা বেশ সরু, কখনই উঠতে সাহায্য করে না। তাহলে আমরা মনে রাখবো সামনের যে দুটা ডানা আছে, এরা কি করে না? এরা কখনো উঠতে সাহায্য করে না। একটা জিনিস তুমি চিন্তা করো, মানে ডানা কিন্তু সে উঠতে সাহায্য করে না, মানে সে একটু এলিট বংশের, সে একটু অলস টাইপের, সে একটু অভিজাত বংশের, সে কাজ করতে চায় না, যে মানে সে অলস ভাবে পড়ে থাকে, তাকে বলে এলিট্রা বা উইং কভার। সে আসলে করে কি? যে দেখো, তাকে বলে এলিট বংশের এলিট্রা। তাহলে সামনের ডানা দুইটা উঠতে সাহায্য করে না। ডানার যে নর্মাল বৈশিষ্ট্য সেটাও এদের সাথে মিলে না। ডানা শক্ত হয় না, কিন্তু ডানা হয় পাতলা, ডানা হয় বড়, ঠিক আছে, কোনোটাই মিলতেছে না, ঠিক আছে। তো সামনের ডানাগুলা উঠতে সাহায্য করে না, এগুলোকে বলে এলিট্রা বা পিছনের ডানার যে আবরণ, ঠিক আছে, পিছনের ডানাকে আবরণ হিসেবে কাজ করে বা ট্যাগমিনা। আর পিছনের যে ডানা, এটা দেখো পর্দার মতো কত বড়, দেখছো? পিছনের যে ডানা দেখো পর্দার মতো, বেসিকটা বুঝে নাও, দেখো পর্দার মতো কত বড়, দেখছো? আর সামনের ডানাটা কত ছোট, ট্যাগমিনা বলে এটাকে। আচ্ছা, পিছনের ডানাটা কই? এটা হচ্ছে বড়, ঠিক আছে, এবং দেখো বড়, বেশ বড়, চওড়া, পর্দার মতো, এটা স্বচ্ছ এবং উঠতে সাহায্য করে। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারছি। বিশ্রামের সময় কি হয়? পিছনের ডানাগুলো সামনের ডানা নিচে গুটানো থাকে, সামনের ডানাতে ঢেকে থাকে, এই জন্য এটাকে কি বলে? সামনের ডানাগুলোকে বলে উইং কাভার, ঠিক আছে বাবা। আচ্ছা, এখন আসলে পা পড়বো। ঘাসফড়িং এর পা যদি আমরা একটু বেসিকটাকে ক্লিয়ার করে নিই, দেখো পায়ের মধ্যে কি আছে? পায়ের মধ্যে একদম গোড়ার দিকে তুমি পাচ্ছ কক্সা, তারপর তুমি পাচ্ছ এই জায়গাটাতে ট্রোকেন্টার, ঠিক আছে, এই যে ত্রিভুজের মতো। তারপর তুমি কি পাচ্ছ? তুমি হচ্ছে একটা নলের মতো এই যে অংশ পাচ্ছ, ঠিক আছে, এই যে দেখো, এটাকে বলে ফিমার, ঠিক আছে। তারপর তুমি কি পাচ্ছ? তারপর তুমি পাচ্ছ টিবিয়া, এবং লাস্টে তুমি কিছু টার্সাস দেখতে পাচ্ছ, ঠিক আছে। কিছু কি দেখতে পাচ্ছ? টার্সাসের মধ্যে আবার কিছু অংশ আছে, এগুলোকে বলে টার্সোমিয়ার, হোয়াট এভার। এখন আসলে পড়ি আমরা বক্ষের অঞ্চলের। মনে রাখতে হবে ঘাসফড়িং এর কয় জোড়া পা আছে? মনে রাখতে হবে 3 জোড়া পা আছে। আচ্ছা, প্রত্যেকটা পায়ের কি বলতো 5টা খণ্ড। পায়ের খণ্ডগুলো আমরা বেসিক বুঝে নিছি। আমরা পায়ের খণ্ডগুলো এখানে দেখে ফেলছি, কক্সা গোড়ার দিকে, তারপর টোকেনটা, তারপর ফিমার, টিবিয়া, টার্সাস। এখন আমরা কি করব? এখন আমরা পায়ের খণ্ডগুলো ট্রিক্স দিয়ে মনে রাখবো। কেমনে মনে রাখবো? খুব সোজা। আমরা মনে রাখবো কটোফিটিটা, শেষ পড়া। তাহলে কি মনে রাখবো? কটোফিটিটা। কত আমরা বলি না কত, কত না, এটা হচ্ছে কটোফিটিটা মুখস্থ করো, পরীক্ষা আসবে। নিচের কোনটা পায়ের অংশ নয়। তাহলে যদি বলে ঘাসফড়িং এর পায়ের অংশ কি কি, বলবো কটোফিটিটা। কতে কক্সা, টোতে ট্রোকেন্টার, কতে ফিমার, টোতে টিবিয়া, এবং তাতে টার্সাস। কটোফিটিটা, কক্সা, ট্রোকেন্টার, ফিমার, টিবিয়া, টার্সাস। কক্সা, ট্রোকেন্টার, ফিমার, টিবিয়া, টার্সাস, মুখস্থ করো। কটোফিটিটা, কক্সা, ট্রোকেন্টার, ফিমার, টিবিয়া, টার্সাস। আচ্ছা, এখন আসলে পড়াশোনা শুরু করি। এই যে দেখো, একদম স্থূল, পরীক্ষায় প্রশ্ন করবে, বেসিকটা বুঝে নাও ছবি দেখে, যে সবচেয়ে স্থূল কোনটা? কক্সা। তারপরে কোনটা? ত্রিভুজাকার কোনটা? এটা হচ্ছে ট্রোকেন্টার। তারপর নলাকার কোনটা? বড় কোনটা? দৃঢ় কোনটা? ফিমার। তারপর সরু কোনটা? টিবিয়া। এবং সবশেষ অংশ কোনটা? টার্সাস। টার্সাসের মধ্যে কিছু অংশ থাকে, অংশগুলোকে আমরা বলি মিয়ার, যেহেতু টার্সাসের অংশ জন্য টার্সোমিয়ার বলে। মনে রাখতে হবে যে টার্সোমিয়ারের ওখানে কিন্তু কি থাকে, যে প্রথম টার্সোমিয়ারের প্রান্তে দুইটা বাঁকানো নখর থাকে, ঠিক আছে। বাঁকানো কি থাকে, যে দেখো টার্সোমিয়ারের ওখানে কি থাকে, কিছু নখর দেখা যায়, ক্ল দেখা যায়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আমরা ঘাসফড়িং এর পায়ের কোথায় নখর দেখতে পাই, ঠিক আছে। আর নখর দুটোর মাঝখানে একটা আসঞ্জন প্যাড থাকে, নরম অংশ থাকে, ঠিক আছে। ঘাসফড়িং এর পা কি করে? হাঁটা এবং আরোহণে ব্যবহার হয়। মনে রাখতো ফিমার, যেটা ফিমারের মধ্যে কি আছে বাবা? ফিমারের মধ্যে আছে ফি, এটা কি করে? লাফিয়ে চলতে সাহায্য করে। ফিমারের মধ্যে আছে ফি, এটা কি করে? লাফিয়ে চলতে সাহায্য করে। ফিমারের মধ্যে আছে ফি, এটা কি করে? লাফিয়ে চলতে সাহায্য করে। এবং ঘাসফড়িং এর ফিমার যেহেতু লাফিয়ে চলতে সাহায্য করে, এটাকে আমরা বলি সালটাটোরিয়াল পা, ঠিক আছে। এবং কি হয়, এই যে টিবি এবং টার্সাস, এরা শক্ত কাঁটাযুক্ত হওয়ার কারণে পায়ের অংশ কি কি ট দিয়ে, যেগুলো টিবি এবং টার্সাস, এই যে দেখো পায়ের যে অংশগুলোর মধ্যে এটা আছে টিবি আর টতে টার্সাস। এরা কি করে? এরা খাবার আহার ধরতে হেল্প করে। মনে রাখতে হবে ঘাসফড়িং এর পা যেহেতু লাফায় চলে, এটাকে বলে সালটাটোরিয়াল পা। আচ্ছা, এখন আসলে আমরা এখান থেকে পড়বো ঘাসফড়িং এর উদর, বা যেটাকে আমরা বলি অ্যাবডোমেন, ঠিক আছে। আচ্ছা, মনে রাখতে হবে ঘাসফড়িং এর উদর কিন্তু বেশ লম্বা, 11টা খণ্ডক থাকে, ঠিক আছে। কয়টা খণ্ডক? 1টা 2টা 3টা 4টা, এরকম করে কয়টা আছে? 11টা।
2 3 4 5 6 7 8 9 10 11। এখন এই খণ্ডকগুলোর মধ্যে কিছু কথা আছে। কথা কি ভাই, প্রথম যে উদরীয় খণ্ডকটা সেটা অসম্পূর্ণ, মনে থাকবে? তাহলে মনে রাখতে হবে উদরের মোট টোটাল কতগুলো খণ্ডক আছে? 11টা। প্রত্যেকটা খণ্ডকের পৃষ্ঠদেশ টার্গাম, অঙ্কীয় দেশ স্টার্নাম। এখানে একটা কথা আছে, উদরের ক্ষেত্রে মনে রাখবো উদর একটু বেশি উদার, এই জন্য এর পার্শ্বদেশে কোনো প্লিউরন থাকে না। আমি একটু আগে পড়ছিলাম না, পৃষ্ঠদেশে টার্গাম, অঙ্কীয় দেশে স্টার্নাম, পার্শ্বদেশে সাইডে প্লিউরন, কিন্তু উদরের মধ্যে এই প্লিউরনটা থাকে না। তাহলে কি উদার একটু বেশি উদার, ঠিক আছে, এখানে প্লিউরন থাকে না। প্রথম উদরীয় খণ্ডকটা কি? এটা অসম্পূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এখানে শুধু টার্গাম থাকে। এখন উদরের মধ্যে কি থাকে? মনে রাখবা টিএসপি থাকে। উদরের মধ্যে কি থাকে? টিএসপি, টিতে টিম্প্যানিক মেমব্রেন, যেটা প্রথম খণ্ডকের ওখানে শ্রবণধ্বনি বহন করে। তারপর এস থেকে স্পাইরাকল। স্পাইরাকল মানে কি? ওখানে শ্বাসরন্ধ্র থাকে। কতগুলো থাকে? প্রথম থেকে 8 জোড়া স্পাইরাকল। টোটাল কতগুলো থাকে? স্পাইরাকল থাকে 8 জোড়া। উদরের মধ্যে কত জোড়া? মনে রাখতে হবে স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র উদরে কতগুলো থাকে? মনে রাখবো উদরাট। বিরাট কোহলি নাম প্রশ্ন না, বিরাট। তুমি রাখবো উদরাট। উদরাট মানে হলো উদরের মধ্যে 8টা। আর বক্ষ 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 দুইটা অংশ, তার 2 জোড়া, 2 জোড়া আবারও বলতেছি, কিন্তু উদরের মধ্যে 8টা না, সরি 8 জোড়া। আচ্ছা, এখন পায়ু ছিদ্র। তাহলে টিতে হচ্ছে টিম্পানা, মেসতে হচ্ছে শ্বাসরন্ধ্র, আর পিতে হচ্ছে কি বলতো? পায়ু এবং বহি জনন অঙ্গ। তো ঘাসফড়িং এর যে শেষ উদরীয় খণ্ডকটা, এটা কি? এটা হচ্ছে প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত হয়েছে। এটা ভালো করে বুঝে নাও। তাহলে ঘাসফড়িং এর যে শেষ উদরীয় অঙ্গটা আছে বাবা, এটা প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত। পুরুষের ক্ষেত্রে কিন্তু এটা গোল, স্ত্রীর ক্ষেত্রে কিন্তু সুচালো, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি হয়? এই যে দেখো বলছে উভয় ক্ষেত্রে নবম এবং দশম প্লেটের টার্গা একইভাবে সংযুক্ত থাকে। পুরুষের একাদশ খণ্ডকের টার্গামটি পায়ের উপরে, এই যে একাদশ যেটা, সেটা কি করে? সুপ্রাএনাল প্লেট গঠন করে, ঠিক আছে। মনে রাখবো 10-এর ওখানে থাকে অ্যানাল সার্কাস বা সার্কি, আর 10-এর উপরে থাকে সুপ্রাএনাল, মনে থাকবে। তাহলে 10-এ কি থাকে? 10-এ থাকে অ্যানাল সার্কি, এবং তার উপরে কি থাকে? 10-এর একাদশ, 10-এর কি থাকে? অ্যানাল সার্কি। 11তে কি থাকে? সুপ্রাএনাল, সুপ্রা মানে উপরে। আচ্ছা, এবং মনে রাখতে হবে নবম খণ্ডকের স্টার্নামটা লম্বা হয়ে সাবজেনিটাল প্লেট গঠন করে। হ্যাঁ, সাবজেনিটাল প্লেট গঠন করে। কি গঠন করে? স্টার্নামটাই কিন্তু স্টার্নাম, তাই না? স্টার্নামটা কি করে? স্টার্নাম যে হাড্ডিটা আছে, ওইটা সাবজেনিটাল প্লেট গঠন করে, যেটা জনন ছিদ্রকে ঢেকে রাখে। আচ্ছা, স্ত্রী ঘাসফড়িং এর ক্ষেত্রে কি হয়? এই যে স্টার্নামটা, এটা লম্বা হয়ে রূপান্তরিত হয় ডিম পাড়ার যে অঙ্গ, সেটা অভিপোজিটর গঠন করে। খুব গুরুত্বপূর্ণ। তাহলে যদি বলে স্ত্রী ঘাসফড়িং এর ক্ষেত্রে, আমরা বেসিকটা বুঝে নেই, অভিপোজিটর কে গঠন করে? আনসার হচ্ছে স্টার্নাম গঠন করে। কে গঠন করে? স্টার্নাম গঠন করে। এখন হচ্ছে পুরুষ ঘাসফড়িং এবং স্ত্রী ঘাসফড়িং এর মধ্যে পার্থক্য। মনে রাখতে হবে, যেগুলো নিচু শ্রেণীর জীব আছে, এগুলোর মধ্যে স্ত্রীগুলো হয় বড়, পুরুষগুলো হয় ছোট, ঠিক আছে। যেমন স্ত্রী ঘাসফড়িং কি বলতো? সমান বয়সী স্ত্রী ঘাসফড়িং পুরুষ ঘাসফড়িং হচ্ছে বড়, আর পুরুষ ঘাসফড়িংটা ছোট। আবার দেখো পুরুষ ঘাসফড়িং এর উদরটা কেমন? এই যে দেখো গোল, তুমি দেখলে ছবি দেখলেই বুঝবা উদরটা কত সুন্দর। কি বলতো? যে দেখো গোল, উদরটা দেখছো গোল। আচ্ছা, কিন্তু এখানে দেখো এটা হচ্ছে চোখা, দেখছো এই যে চোখা কেমন চোখা। স্ত্রী ক্ষেত্রে কি? এটা হচ্ছে চোখা সুচালো, ঠিক আছে, উদর প্রশস্ত। আচ্ছা, তারপরে কি? পা হচ্ছে ছোট, এটা হচ্ছে পুরুষের তুলনায় বড়। স্ত্রীর পা বড়, স্ত্রীগুলো দেখতে বড়, ঠিক আছে। এই যে পাখনা, উদরকে আবৃত করে কিছু সামনে আগানো থাকে, শুধু উদরকে আবৃত করে। আচ্ছা, তারপরে নবম খণ্ডকের এখানে স্টার্নামটা, পুরুষ ঘাসফড়িং এর যে স্টার্নাম হাড্ডিটা আছে, এই হাড্ডিটা নবম খণ্ডকের এখানে এসে সাবজেনিটাল প্লট গঠন করে। আচ্ছা, আর স্ত্রী ঘাসফড়িং এটা ওখানে কি করে? ও সামনে আগে এসে অভিপোজিটর তৈরি করে, যেটা কি করে বলতো? ডিম পাড়ার অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে পুরুষ ঘাসফড়িং এর ক্ষেত্রে স্টার্নাম সাবজেনিটাল প্লেট গঠন করে, আর স্ত্রী ঘাসফড়িং এর ক্ষেত্রে স্টার্নাম কি গঠন করে? অভিপোজিটর গঠন করে। দশমটা তো সোজা, দশমটা হচ্ছে অ্যানাল সার্কি গঠন করে। আর স্ত্রী ঘাসফড়িং এর ক্ষেত্রে কিন্তু অ্যানাল সার্কি বলে কোনো কিছু নাই। 11টা কি করে? 11টা সুপ্রাইনাল প্লেট হিসেবে কাজ করে, যে বললাম অ্যানাল সার্কাস 10 বা সার্কি 10, আর 11টা হচ্ছে সুপ্রাইনাল, ঠিক আছে। আর স্ত্রী ঘাসফড়িং এর ক্ষেত্রে কি হয়? ওই 9 আর 10, কোনো সার্কাস মার্কাস আলাদা করে নাই, 9 আর 10 একসাথে। আচ্ছা, এখন জনন ন দিয়ে মনে রাখবা যে নবম খণ্ডকে জনন রন্ধ্র থাকে। তাহলে যদি পুরুষ ঘাসফড়িং এর জনন রন্ধ্র কোথায় থাকে? জনন খণ্ড, তো নবম খণ্ডকে। আর স্ত্রী ঘাসফড়িং এর কোথায়? 8 এবং 9 মিলে হয়েছে। তাই আশা করি আমি একদম বেসিকটা তোমাদেরকে সুন্দর করে বুঝাই দিতে পারছি। বেসিকটা কিন্তু এখানে ক্লিয়ার রাখতে হবে, পুরুষ ঘাসফড়িং এবং স্ত্রী ঘাসফড়িং এর মধ্যে পার্থক্যগুলো। এর পৌষ্টিকতন্ত্র ভাই, শুধু ঘাসফড়িং এর পৌষ্টিকতন্ত্র না, দুনিয়ার যে কোনো প্রাণীর পৌষ্টিকতন্ত্রকে তুমি যদি ভাগ করো, তুমি দুইটা অংশ পাবা, একটা পৌষ্টিক নালী, একটা পৌষ্টিক গ্রন্থি। একটা কি পাবা? পৌষ্টিক নালী। একটা কি বলতো বাবা? একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি, ঠিক আছে। আচ্ছা, এখন আসো এই পৌষ্টিক নালীর মধ্যে আমরা কি কি পাবো? পৌষ্টিক নালীকে যদি আমরা ভাগ করি, 3টা অংশ পাবো। একটা হচ্ছে স্টোমোডিয়াম, একটা হচ্ছে মেসেন্টেরন, একটা হচ্ছে প্রোক্টোডিয়াম। পরীক্ষাতে বারংবার প্রশ্ন আসে, নিচের কোনটা স্টোমোডিয়ামের অংশ বা অংশ না, অংশগুলোর নাম মনে রাখতে হবে। তারপরে মেসেন্টেরন তো একটাই, প্রোক্টোডিয়ামের অংশ কোন বা অংশ নাই, ঠিক আছে। আর পৌষ্টিক গ্রন্থিগুলোর মধ্যে কি আছে? লালা গ্রন্থি, মেসেন্টেরনের অন্ত আবরণ, নট আন্ত,
ভালো করে খেয়াল করো, অন্ত অপরাধ এবং কি বলতো বাবা, হেপাটিক শিকা। কি হেপাটিক শিকা, খুব ইম্পর্টেন্ট থেকে। তাহলে 1 নাম্বারটা আর 3 নাম্বারটা, স্টোমোডিয়াম, মেসেন্ট্রন, প্রক্টোডিয়াম, তিনটা অংশ না, 1 আর 3 কই থেকে তৈরি হয়, এক্টোডার্ম থেকে তৈরি হয়। ঠিক আছে, এখানে এই কথাগুলো বলা আছে। এবং দেখো এটা কাইটিন নির্মিত, এর মধ্যে মুখছিদ্র থাকে, মুখছিদ্রের অংশ ওখানে কি থাকে, প্রাকমৌখিক একটা প্রকোষ্ঠ থাকে যেটাকে আমরা সিবেরিয়াম বলি। ঠিক আছে, মুখস্থ করবো আমরা এখান থেকে। এখানে ফ্যারিংস, এখানে আমরা কি দেখতে পাই, পেশিভোল গলবিল দেখতে পাই। তারপরে গ্রাসনালী বা যেটাকে আমরা বলি অন্য আলি দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা ক্রপটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ ক্রপের মধ্যে একটা প আছে, প দিয়ে মনে রাখতে হবে এখানে পরিপাকের সূত্রপাত ঘটে। ঠিক আছে, এখানে খাবার কিছুটা সময়ের জন্য জমা থাকে, জমা থাকলে কি হয়, পরিপাকের কিছু সূত্রপাত ঘটে। আবার গতে গিজার্ড, এটাও খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ গতে গিজার্ড, গতে গুড়া, খাবারকে কি করে বেটায়, গুড়া করে। ঠিক আছে, গুড়া করে, ছাঁকে। ঠিক আছে, পিছন দিকে আসতে বাধা দেয়, এগুলো আমরা একটু দেখবো। ঠিক আছে, এবং মনে রাখতে হবে এখানে অনেক ছয় আছে, এই যে 6টা দাঁত, 6টা অনুলম্ব ভাঁজ, 6টা প্যাড, এগুলো একটু মনে রাখবো। আচ্ছা, গিজার্ডের মধ্যে, গিজার্ডকে কি বলে, প্রোভেন্টিকুলাস বলে। গিজার্ডের অপর নাম কি, প্রোভেন্টিকুলাস। এখনো সেখান থেকে আমরা পড়বো মেসেন্টেরন। মেসেন্টেরন মানে কি ভাই, তোমাকে যদি অ্যাকচুয়ালি বলে ঘাসফড়িং এর পাকস্থলী কোনটা বলো তো, ক্রপ না। ঘাসফড়িং এর পাকস্থলী কিন্তু ক্রপ না। ঘাসফড়িং এর পাকস্থলী হচ্ছে, যদি বলতেই চাও তাহলে তোমাকে বলতে হবে এটা মেসেন্ট্রন বা মধ্যপষ্টিকনালী বা পাকস্থলী, এটাই সেটা। ঠিক আছে, এখানে কি থাকে, এই যে এখানে কিন্তু পেইডটপিক পর্দা থাকে না। ঠিক আছে, এই যে সরি, এখানে কিন্তু কিউটিকল থাকে না, কিউটিকলের পরিবর্তে কি থাকে, পেইডটপিক পর্দা থাকে। ঠিক আছে, এই মেসেন্ট্রনের মধ্যে একটু গ্যাঞ্জাম আছে, আমি তোমাকে বলি। এই যে দেখো, স্টোমোডিয়াম, প্রথমটা হচ্ছে পষ্টিকের মধ্যে স্টোমোডিয়াম থাকে, এটা কাইটিন নির্মিত। আর প্রক্টোডিয়াম, এটা কিউটিকল নির্মিত। আর মেসেন্ট্রন, সেটা পেইডটপিক পর্দা দ্বারা আবৃত। তাহলে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে কোনটা কি দিয়ে তৈরি। আবার এটাও একটোডাম, এটাও কিন্তু একটোডাম। ঠিক আছে, আচ্ছা খেয়াল করে করে পড়বা। এখন আসে আমি এখানে কিছু কথা বলি, কিছু বেসিক আছে আমাদেরকে বুঝে নিতে হবে, যেটা আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথমটা কি বাবা, স্টোমোডিয়াম এবং মেসেন্টরনের মাঝখানে থাকে হেপাটিক শিকা। মনে থাকবে যে অগ্র এবং পশ্চাৎ অগ্র এবং মধ্যর মাঝখানে থাকে হেপাটিক শিকা। আর যদি বলে মধ্য এবং পশ্চাতের মাঝখানে কি থাকে, আনসার হচ্ছে মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকা অসংখ্য থাকে। তাহলে যদি প্রশ্ন করে স্টোমোডিয়াম মেসেন্টরনের মাঝখানে কি থাকে, উত্তর হবে হেপাটিক শিকা। আবার যদি বলে মেসেন্টরন এবং প্রক্টোডিয়ামের মাঝখানে কি থাকে, উত্তর হবে কি বলতো, মালপিজিয়ান নালিকা। ঠিক আছে, এই যে দেখো, স্টোমোডিয়াম আর প্রক্টোডিয়াম একটোডাম থেকে, মেসেন্টরন এনোডাম থেকে। বুঝে গেছে? সেই কথাগুলো এখানে কিন্তু সুন্দর করে বলা আছে। আচ্ছা দেখো, এই যে দেখো, তাহলে কি বললাম, এই যে দেখো, মেসেন্টেরন এবং স্টোডিয়ামের মাঝখানে কি থাকে, আনসার হচ্ছে হেপাটিক শিকা। মানে অগ্র আর পশ্চাতের মাঝখানে কি থাকে, আনসার হচ্ছে হেপাটিক শিকা। আর মধ্য আর অগ্র আর সরি, অগ্র আর মধ্যর মাঝখানে কি থাকে, আর মধ্য আর পশ্চাতের মাঝখানে থাকে কি বলতো, মালপিজিয়ান নালিকা। সেটা আমরা অবশ্যই দেখবো, এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই যে অগ্র আর পশ্চাতের মাঝখানে কি থাকে, স্ফিংক্টার বলয়। মেসেন্টেরন এবং স্টোডিয়াম আর মেসেন্টেরনের মাঝখানে কি থাকে, আনসার হচ্ছে গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা। হেপাটিক সিকা কতগুলা মেডিকেল আসছিল, মনে রাখতে হবে। হেপাটিক সিকা থাকে কতগুলো বলো তো বাবা, 6 জোড়া। প্রচন্ড গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। হেপাটিক সিকা কতগুলো থাকে, 6 জোড়া, মানে কতগুলো, 12টা। কয়টা বাবা, 12টা। ঠিক আছে, আচ্ছা, হেপাটিক সিকার একটা সামনে একটা পিছন দিকে যায়, এখানে ভিলাই থাকে, এখানে চুলের মতো কিছু হলুদ বর্ণের অঙ্গাণু থাকে, এটাকে আমরা মালপিজিয়ান নালিকা বলি, তাই না? আচ্ছা, তাহলে এখানে মনে রাখতে হবে, আমরা কিন্তু মেসেন্টারিন এখানে দুইটা জিনিস পড়লাম, একটা হচ্ছে গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা, আর একটা কি বলতো, মালপিজিয়ান নালিকা। ঠিক আছে, দুইটা কার কার মাঝখানে থাকে, ভুল জানো না। মালপিজিয়ান নালিকা হলুদ কালারের রেচনাঙ্গ হিসেবে কাজ করে, এখানে আমরা ভিলাই দেখতে পাই। আচ্ছা, তাহলে গেল মেসেন্টেরিন, এই যে গহ্বরের ভিতরে খাবারের পরিপাক ঘটে এবং কি হয় বলতো, ভিলাই খাদ্য রস শোষণ করে। এখন মানুষের রক্ত হোক ঘাস পরিঙের রক্ত, দুইটাই খুবই খুবই খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো প্রথমেই দেখো হিমোলিম্ফ বা রক্তের কথা বলা আছে। মনে রাখতে হবে ঘাস পরিঙের ক্ষেত্রে রক্ত হিমোসিল, এই যে দেহ গহ্বরের লসিকার সাথে মিশ্রিত অবস্থা থাকে, এটাকে কি বলে, এটাকে বলে হিমোলিম্ফ। ঠিক আছে, আমাদের রক্তের মধ্যে কিন্তু মনে রাখতে হবে হিমোগ্লোবিন থাকে। আমাদের রক্তের মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন থাকে। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাইয়া হিমোগ্লোবিন থাকার এমন কি স্পেশালিটি আছে? অবশ্যই আছে। মনে রাখতে হবে আমাদের যে অক্সিজেন পরিবহনটা হয়, মানে আমাদের সূচকত অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহনে হিমোগ্লোবিন কিন্তু অনেক ভালো একটা ভূমিকা রাখে। ঠিক আছে, কিন্তু মজার বিষয় কি জানো, ঘাসফড়িং এর রক্তের মধ্যে এরকম কোনো হিমোগ্লোবিনের মতো কোনো শ্বাস সংযোগ থাকে না। এই জন্য ঘাসফড়িং এর রক্ত কি করে না, শ্বসনে কোনো হেল্পই করে না। ও আরো কিছু কথা আছে, আমাদের রক্ত কিন্তু কি বলতো, ক্ষারীয়, কিন্তু ঘাসফড়িং এর রক্ত অম্লীয়। ঠিক আছে, এই যে দেখো, এগুলো একটু পড়বা এখান থেকে। এবং ঘাসফড়িং এর কি বলে, হিমোলিম্ফ দুইটা উপাদানে গঠিত, একটা হিমোলিম্ফ, একটা হচ্ছে তোমার হিমোলিম্ফ মানে রস বা প্লাজমা, একটা হিমোসাইট। এবং ঘাসফড়িং এর বডির মধ্যে 3 ধরনের হিমোসাইট আমরা দেখতে পাই। হ্যাঁ, এই 3 ধরনের, একটা প্রো হিমোসাইট, একটা ট্রানজিশন হিমোসাইট, ছবিগুলো দেখো, একটা লার্জ হিমোসাইট, এই যে দেখো নিচে দেওয়া আছে। একটা প্রো হিমোসাইট বা যেটাকে আমরা বলি প্রাক হিমোসাইট, একটা কি হিমোসাইট মানে এটাকে বলে রক্তকণিকা। ঠিক আছে, মনে রাখতে হবে আমাদের বডিতে যেমন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা থাকে, ঘাসফড়িং এর কিন্তু এত বংচং নাই। ঘাসফড়িং এর একটাই আছে, সেটা কি, হিমোসাইট। হিমোসাইট গুলোর মধ্যে ডিফারেন্স আছে। হ্যাঁ, হিমোসাইট গুলো কতগুলো আছে, যে মেসোডার্ম থেকে উদ্ভূত হয়, এটা দেখতে এই যে অ্যামিবার মতো, এদের নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, এটা আমাদের শ্বেত রক্তকণিকার মতো অনেকটা। 15 প্রতি 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 মনে রাখতে হবে ঘন মিলিমিটারে 15,000 থেকে 60,000, কত বাবা, 15,000 থেকে 60,000 কি থাকে বলতো, হিমোসাইট থাকে।
এখন আমরা এখান থেকে কি পড়বো, প্রথমে দেখো প্রোহিমোসাইট। প্রোহিমোসাইট কত, আয়তন হচ্ছে 6 থেকে 9 69, তাই না? এবং এটা মোট হিমোসাইটের কত পার্সেন্ট, 23 ভাগ। সবচেয়ে বেশি থাকে কি বলতো ট্রানজিশন হিমোসাইট 68%, ঠিক আছে। এবং তারপরে কি বলতো লার্জ হিমোসাইট, যেটা কত 9%। দেখবো এগুলো হিমোসাইট গুলো কি করে, এগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কি করে বলতো, এই যে দেখো হিমোসাইট গুলো প্রাথমিকভাবে দেহ গহ্বরের বিভিন্ন কঠিন পদার্থ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া গ্রহণ করে, তারপর দেহ থেকে মুক্ত করে। মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বৃদ্ধি করে। তার হিমোসাইট গুলো কোষ বৃদ্ধি হয় কেমনে, মাইটোসিস প্রক্রিয়া, ঠিক আছে। এই যে ক্ষতস্থানীয় হিমোসাইট গুলো একত্রিত হয়ে ক্ষত নিরাময় করে। তাহলে আমরা হিমোসাইট ক্লিয়ার করে ফেলছি, কিন্তু আমরা তো এখনো হিমো যে বলে ঘাসফড়িং যে রক্ত রস সেটাই ক্লিয়ার করতে পারিনি। আসো আমরা দেখি তো ঘাসফড়িং এর রক্ত রসের ক্ষেত্রে একটা স্পেশালিটি আছে। রক্ত রসের মধ্যে মেনলি কি থাকবে, পানি থাকবে, তাই না? এবং কিছু উপাদান থাকে, বিভিন্ন আয়ন থাকে, আমিষ থাকে, তারপরে তোমার কি বলে ট্রাইগ্লিসারাইড থাকে, ট্রিহালোজ থাকে, পক্স এর লবণ থাকে। পক্স মানে কি, পথে পটাশিয়াম, কত ক্যালসিয়াম, কত সোডিয়াম, ঠিক আছে। অ্যাসিড অ্যাস্টার এগুলো থাকে, ফসফেট থাকে। এখন ঘাসফড়িং এর যে রক্তরস আর স্তন্যপায়ী যে রক্তরস, মানে ঘাসফড়িং এর রক্তরস আর আমাদের রক্তরস কিন্তু এক না। মনে রাখতে হবে, কিছু ট্রিক্স খাটায় মনে রাখতে হবে। আগে বেসিকটা বলে দিই। মনে রাখতে হবে ঘাসফড়িং এর বডির মধ্যে কিন্তু বর্জ্য পদার্থ জমা থাকে কিছু কিছু ক্ষেত্রে। তো ওই জন্য ঘাসফড়িং এর বডির মধ্যে কি জানো, ইউরিয়ার লেভেলটা একটু বেশি। ইউরিয়া বা এই জাতীয় বর্জ্যের লেভেলগুলো একটু বেশিই থাকে। যেমন দেখো ইউরিক অ্যাসিড বেশি, হ্যাঁ। বা তুমি দেখো এখান থেকে যে তোমার কি বলে নাইট্রোজেন উপাদানগুলো একটু বেশি, হ্যাঁ। মনে রাখতে হবে নাইট্রোজেন ইউরিয়া এগুলো একই কথাই, তবে সোডিয়াম পটাশিয়াম এটা কিন্তু কম, ঠিক আছে। যেহেতু ইউরিয়া বেড়ে গেছে ওই জন্য সোডিয়াম পটাশিয়াম এটা কি বলতো কম, ঠিক আছে। আচ্ছা আর কি আছে এখানে, এই যে প্রধান শর্করা ট্রিহালোজ দেখা যায়, তারপর এখান থেকে ট্রাইগ্লিসারাইড দেখা যায়, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা তাহলে গেল, তাহলে যদি বলে ঘাসফড়িং এর প্রধান শর্করার নাম কি, আনসার হবে ট্রিহালোজ। কি বাবা, ট্রিহালোজ। আর যদি বলে লিপিড রূপে লিপোপ্রোটিন যৌগ নির্মাণকারী কে থাকে, ট্রাইগ্লিসারাইড থাকে। এখন আসে রক্তের কাজ। ঘাসফড়িং এর রক্তের কি কি কাজ মনে রাখতে হবে, একটা নর্মাল প্রাণীর রক্তের যে কাজ হবে ভাই ঘাসফড়িং এর রক্তের সেম কাজ হবে, তবে কিছু ব্যতিক্রম আছে, আমি তোমাকে বলতেছি শোনো। রক্ত কি করে ভাই, রক্ত প্রথমে পানির আধার হিসেবে কাজ করে, বিভিন্ন রেশন পদার্থ হরমোন টরমোন বহন করে, কার্বন ডাইঅক্সাইড বহন করে, অ্যামাইনো অ্যাসিড কার্বোহাইড্রেট রক্ত রস এগুলো বহন করে, ঠিক আছে। অভিস্তমনিক চাপ রক্ষা করে, এই জায়গাটা মনে রাখ। হিমোসাইট জীবাণু ধ্বংস করে, এই যে তঞ্চনে, হ্যাঁ মানে রক্ত কি বলে, রক্ত তঞ্চন মানে বুঝো রক্ত জমাট বাঁধতে হেল্প করে, ক্ষত নিরাময় হেল্প করে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা একদম ইরেলিভেন্ট সেটা হচ্ছে ডানা সঞ্চালনে কিন্তু হেল্প করে। খোলস মোচন মানে খোলস চেঞ্জ করতে কিন্তু রক্ত কি করে বলতো, ঘাসফড়িং এর রক্ত হেল্প করে। তো এটা আমরা এক্সট্রা করে ভালো করে মনে রাখবো, ঠিক আছে। তাহলে এটা আমাদের এখান থেকে কিন্তু হয়ে গেল। আচ্ছা এরপর আসে এখান থেকে আমরা দেখি, তাহলে রক্তের কাজ ক্লিয়ার। এখন যদি আমরা দেখি ঘাসফড়িং এর হার্ট নিয়ে আমরা পড়াশোনা করব। প্রথম কথা হচ্ছে আমাদের হার্টের প্রকোষ্ঠ কয়টা বলো তো বাবা, আমাদের হার্টের প্রকোষ্ঠ কয়টা, আমাদের হার্টের প্রকোষ্ঠ 4টা। ঘাসফড়িং এর কয়টা জানো, ঘাসফড়িং এর হচ্ছে ঘাস দিয়ে মনে রাখবো শত হচ্ছে 7টা, ঘাসফড়িং এর কয়টা 7টা। আমাদের হার্ট কেমন, যেমন সুন্দর পিণ্ডের মতো, আমাদের ঘাসফড়িং এর হার্ট কিন্তু পিণ্ডের মতো না, ওটা হচ্ছে নলের মতো, ওই জন্য এটাকে হৃদযন্ত্র বলে, নট হৃদপিণ্ড। তারপরে ঘাসফড়িং এর হার্টের মধ্যে কি থাকে, অস্ট্রিয়া থাকে। তারপরে ঘাসফড়িং এর হার্টের মধ্যে হৃদযন্ত্রের প্রত্যেকটা প্রকোষ্ঠ ছিদ্রতে একটা করে কি থাকে বলতো, অন্তর্বাহী কপাটিকা থাকে। তারপরে যে সামনের দিকে যে হৃদযন্ত্রের প্রথম প্রকোষ্ঠটি সম্মুখ ভাগ শুরু হয়ে একটা নলাকার অংশ গঠন করছে, যেটাকে আমরা কি বলি, এটাকে সম্মুখ অ্যাওর্টা বলি। এবং তারপরে এখানে পশ্চাৎ অ্যাওর্টা থাকে, সম্মুখ অ্যাওর্টাও থাকে, পশ্চাৎ অ্যাওর্টা থাকে। টারগামের দুই পাশের অংশ থেকে অ্যালারি পেশি সৃষ্টি হয়। যদি প্রশ্ন করে ঘাসফড়িং এর টারগামের দুই অংশ থেকে হৃদযন্ত্রের ওখানে কি দেখা যায়, উত্তর হবে অ্যালারি পেশি। কি দেখা যাবে, হৃদপেশি কিন্তু না, এদের কি আছে, অ্যালারি পেশি। ঘাসফড়িং এর টোটাল কতগুলো অ্যালারি পেশি আছে, খুব গুরুত্বপূর্ণ, 6 জোড়া। কত জোড়া বাবা, 6 জোড়া। আচ্ছা এখন আসো ঘাসফড়িং এর ক্ষেত্রে কিছু কথা আছে। আমাদের হার্টের ক্ষেত্রে যেমন এত সুন্দর সুন্দর কিউট কিউট, তুমি কি পড়ছো, তুমি পড়ছো যে এই যে হার্টের ক্ষেত্রে হৃদপেশি টিস্যু থাকে, পেসমেকার থাকে, আমাদের থাকে। কিন্তু ঘাসফড়িং এর ক্ষেত্রে হৃদপেশি টিস্যু কিন্তু থাকে না, আবার পেসমেকারও থাকে না। খুব ইন্টারেস্টিং। তাহলে পেসমেকার যদি না থাকে তাহলে কার্ডিয়াক ইম্পালস কেমনে তৈরি হয়, মনে রাখতে হবে হার্টের ওখানে তৈরি হয় না, তো হার্টের কাছাকাছি একটা স্নায়ু গ্রন্থি দিয়ে বা গ্যাংলিয়ন দিয়ে তৈরি হয়। যেহেতু নিউরন বা স্নায়ু থেকে হচ্ছে হার্টের কি তৈরি হয় বলতো, হার্টের হচ্ছে তোমার এখান থেকে ইম্পালস তৈরি হয়, জেনারেট হয়, ওই জন্যটাকে নিউরোজেনিক বলে। তাহলে প্রশ্ন আসতে পারে ঘাসফড়িং এর হার্টকে আমরা কেন নিউরোজেনিক হার্ট বলবো, কারণ নিউরন বা স্নায়ু থেকেই তার ইম্পালসটা মানে জেনারেট হচ্ছে, তৈরি হচ্ছে, এই জন্য আমরা তাকে বলি নিউরোজেনিক হার্ট, ঠিক আছে। আচ্ছা এখন সেখানে যে হৃৎপিণ্ড বলা যাবে না, এটাকে কেন হৃৎপিণ্ড বলা যাবে না, এই যে ঘাসফড়িং এর হৃৎপিণ্ডের প্রাচীরে কিন্তু হৃৎপেশি থাকে না, তারপরে রক্তনালীর মতো, এবং এটা পিণ্ডাকার নয়, সো এটাকে পিণ্ডও বলা যাবে না। আর ঘাসফড়িং এর কিছু আনুষঙ্গিক কি আছে বলতো, আনুষঙ্গিক কিছু স্পন্দনশীল অঙ্গ আছে, ঠিক আছে। যেমন তুমি দেখো অ্যান্টেনা, পদ, ডানার গোড়ায় কিছু কি আছে বলতো, ঝিল্লির মতো অঙ্গ থাকে, এগুলো স্পন্দন করে, হ্যাঁ বিট করে। ঘাসফড়িং এর হার্ট বিট কতবার মনে রাখবো, পরীক্ষায় টোটাল মার্কস কত, 100 মেডিকেলে না, 100 সাথে আরো 10 যোগ করে দাও, কত হবে 110, ঠিক আছে। তাহলে মনে থাকবে, আর ভুল হবে জীবনে না। তাহলে ঘাসফড়িং এর যদি বলে হার্টবিট কত, মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে 10 বেশি, তাহলে 100 থেকে 110 বার, ঠিক আছে। এবং ঘাসফড়িং এর ক্ষেত্রে কি হয় জানো,
ঘাসফড়িং এর ক্ষেত্রে পুরো বডিতে রক্ত ঘুরে আসছে আধা ঘন্টা থেকে, কত ঘন্টা থেকে, আধা ঘন্টা থেকে কত বলতো 1 ঘন্টা সময় লাগে, মানে 30 মিনিট থেকে টোটাল 60 মিনিট সময় লাগে, ঠিক আছে। আচ্ছা এখন আসে এই যে ঘাসফড়িং এর বডির মধ্যে রক্ত প্রবাহ হয়, ছকটা আমরা পড়ে ফেলি। ছকটা খুবই সহজ, একটু আমি তোমাকে বুঝাই দিই, বেসিকটা ক্লিয়ার করে পড়ো, তারপর মনে রাখবা কিভাবে এটা আমি শিখাই দিব। প্রথমটা হচ্ছে হার্ট যখন প্রসারণ হয় তখন কি হয়, হৃদযন্ত্র, এই যে দেখো হৃদযন্ত্রের মধ্যে কি হয় বলতো, রক্ত ঢুকে, ঢোকার পর আবার হার্ট সংকোচন করে, তখন সম্মুখ অ্যাওর্টা দিয়ে রক্তটা বের হয়ে মাথায় যায় হিমোসিলে, মাথার ওপর থেকে কি হয়, নির্ভীক হয়। এই দেখো নির্ভীক, নির্ভীক মানে কি, প্রথমে নিউরাল, তারপর ভিসেরাল, তারপর কার্ডিয়াল। তাহলে কি মনে রাখবো, নিউরাল, পেরিনিউরাল, পেরিভিসাল, পেরিকার্ডিয়াল, তারপর ওখান থেকে হৃদযন্ত্রের প্রসারণ হয়, চলে যায়, ঠিক আছে। তাহলে মনে রাখবো হৃদযন্ত্রের প্রসারণ থেকে হৃদযন্ত্রে যায়, সংকোচন হয়, সম্মুখ আওর্টা দিয়ে মাথার সাইনাসে যায়, ওখান থেকে ঘুরে যায়। হাঁসফড়িংয়ের শ্বসনতন্ত্র খুবই সিম্পল জিনিস, ঠিক আছে। তবে একটু যদি ছবিটাকে খেয়াল করো, আগে বেসিকটা বুঝে নাও, তারপর আমরা কথা বলবো, ঠিক আছে। তুমি যদি হাঁসফড়িংয়ের শ্বসনতন্ত্র খেয়াল করো, তুমি দেখবা এখানে স্পাইরাকলের ছবি দেওয়া আছে। স্পাইরাকল মানে কি, স্পাইরাকল মানে হচ্ছে শ্বাসরন্ধ্র। তোমাকে যদি বলে ঘাসফড়িং এর স্পাইরাকল মানে কি, তুমি বলবা ঘাসফড়িং এর স্পাইরাকল মানে হচ্ছে শ্বাসরন্ধ্র। আচ্ছা ঠিক আছে, এরপর তুমি কি বলবা, দেখেন এখানে একটা আবরণ আছে, আবরণটাকে আমরা কি বলবো, আবরণটাকে আমরা বলি হচ্ছে পেরিট্রিম বা প্রাচীর যেটাকে আমরা বলি। তারপর এখানে একটা ফিল্টার আছে, হ্যাঁ, তাহলে স্পাইরাকল, স্পাইরাকলের পরে একটা সুন্দর একটা কি আছে বলতো, এখানে একটা প্রাচীর আছে, তারপরে ফিল্টার আছে, একটা পরিস্থাপন যন্ত্র। তারপর পরিস্থাপন যন্ত্রের পরে একটা অ্যাট্রিয়াম আছে, অ্যাট্রিয়ামের পরে দেখো এখানে ছোট্ট একটা কপাটিকা দেওয়া আছে, কপাটিকার পরে কিন্তু হাঁসফড়িং এর যে মেইন শ্বসন অঙ্গ যেটাকে আমরা বলি ট্রাকিয়া, এটা কিন্তু দেওয়া আছে। তাই আমরা আশা করি মোটামুটি একটা আমাদের শ্বসনতন্ত্রের যে বেসিক স্ট্রাকচারটা এটা আমরা বুঝতে পারছি। এটা মুখস্থ করার দরকার না, আগে বেসিকটা ক্লিয়ার করতে হবে, তারপর আমরা ভিতরে ঢুকবো। এখন আসো, তো হাঁসফড়িং এর যদি আমরা এখন শ্বসনতন্ত্র দেখি, তো এখানে এটাকে বলে ট্রাকিয়া, যেহেতু এখানে ট্রাকিয়া এই যে বলছে, এই হাঁসফড়িং এর শ্বসনতন্ত্রের নাম কি, এটাকে বলে ট্রাকিয়াল তন্ত্র। তো মনে রাখবো শ্বসনতন্ত্রের মধ্যে শুধুমাত্র শ্বাস যেটাকে বলে আমরা রন্ধ্র বা স্পাইরাকল, এটা 10 জোড়া, বাকি সব অসংখ্য 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 অসংখ্য। আচ্ছা এখন আসলে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল, মনে রাখতে হবে হাঁসফড়িং এর শ্বাসরন্ধ্র কোথায় কোথায় থাকে। আমি তোমাকে বলছিলাম বক্ষর মধ্যে, বক্ষ দুইটা অংশ, দুইটা ওয়াট, 2 জোড়া, উদরাট, উদরাটের মধ্যে, উদরের মধ্যে 8 জোড়া, শেষ। আচ্ছা এখন আসে এই যে বলছে 10 জোড়া কোথায়, বক্ষে, আর উদরে কত জোড়া, সরি 10 জোড়া হচ্ছে তোমার কোথায়, এটা হচ্ছে তোমার ইয়াতে টোটাল, আর বক্ষ হচ্ছে 2 জোড়া, উদরে হচ্ছে 8 জোড়া। আচ্ছা, এবং মনে রাখতে হবে ঘাসফড়িং এর এই যে আমাদের কি বলে এটাকে তোমার শ্বাসরন্ধ্রগুলো যে বিন্যাসগুলা, এই বিন্যাসটাকে কি বলে, এই ধরনের এই যে বক্ষের মধ্যে 2 জোড়া, উদরের মধ্যে 8 জোড়া, এটাকে বলে হলোনিউস্টিক ট্রাকিয়াল তন্ত্র। এটাকে কি ধরনের ট্রাকিয়াল তন্ত্র বলে বাবা, এটাকে বলে হলোনিউস্টিক। এটাকে কি বলে, এটাকে বলে হলোনিউস্টিক ট্রাকিয়াল তন্ত্র। আচ্ছা মনে একটা স্পাইরাকল গুলা কিন্তু বা ছিদ্রগুলা কিন্তু ডিমের মতো, ডিম্বাকার ছিদ্র, নট বৃত্তাকার ছিদ্র, বৃত্তাকার না, ডিম্বাকার ছিদ্র, এই যে এরকম একটা এরকম, এই অনেকটা এই টাইপের, ঠিক আছে, বৃত্তাকার ছিদ্র, ডিম্বাকার ছিদ্র, সরি। এবার কি থাকে, এখানে পেরিট্রিয়াম আবরণ থাকে, এখানে ফিল্টার করার জন্য জিনিস থাকে, এখানে কপাটিকা থাকে, যেগুলো ছবিতে থাকে, যে দেখো সবগুলো কিন্তু আমি ছবিতে বলছি, ওই জিনিসগুলো এখানে আবার আসতেছে। পেরিট্রিয়াম থাকে, কার্টিন নির্মিত প্রাচীর, পরিস্রাবন যন্ত্র থাকে, পরিস্রাবন ফিল্টার করে, তারপরে এখানে কপাটিকা থাকে, তাই না, এই কথাগুলো বলা। এখানে একটু কথা আছে, একটু একটু বেসিক আছে, আবার মনে রাখতে হবে যে এই যে এখানে মনে রাখতে হবে বক্ষ অঞ্চলের যে স্পাইরাকল গুলা, এরা সরাসরি ট্র্যাকে উন্মুক্ত হয়, কিন্তু উদরের গুলা ট্র্যাকে উন্মুক্ত হওয়ার আগে অ্যাক্ট্রিয়াল প্রকোষ্ঠ উন্মুক্ত হয়। তাহলে মনে রাখবো ঘাসফড়িং এর যে বক্ষ অঞ্চলের স্পাইরাকল, স্পাইরাকল তো 2 জায়গাতে, বক্ষ আর উদরে, বক্ষর যেগুলো এগুলোর কোনো গ্যাঞ্জাম নেই, এগুলো কম, এবং এগুলো ডিরেক্টলি কি হয় বলতো, ট্র্যাকে উন্মুক্ত হয়ে যায়। বাট উদরের অনেকগুলো, তো উদরের হচ্ছে টোটাল কত জোড়া, 8 জোড়া। এরা কি করে, আগে অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয়, তারপর হচ্ছে কি হয় বলতো, তারপর ওখান থেকে কিন্তু যায়, ঠিক আছে, ট্রাকিয়াতে। সেই যে দেখো অ্যাট্রিয়ামে যে উন্মুক্ত হয় এটাকে বলে অ্যাট্রিয়েট স্পাইরাকল। তাহলে ঘাসফড়িং এর এই যে অ্যাট্রিয়ামে যেগুলো উন্মুক্ত হয়, ওই শ্বাসরন্ধ্রগুলোকে আমরা বলি অ্যাট্রিয়েট স্পাইরাকল। আচ্ছা, এবং স্পাইরাকল মানে ছিদ্র, বুঝতেই পারতেছো, শ্বাসরন্ধ্র, ওইটাতে কি করবে, বায়ু প্রবেশ করবে, তাই না, ধুলাবালি প্রবেশ রোধ করবে। এই যে দেখো বক্ষে স্পাইরাকল গুলা, এই যে দেখতে পাচ্ছ ছবিতে, বেসিকটা বুঝে না। উদরের মধ্যে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ঠিক আছে, 8টা হবে আর কি, একটা হয়তো এখানে দেখাচ্ছে না, ঠিক আছে। টোটাল কয়টা আছে উদরের মধ্যে, টোটাল কয়টা আছে বলো তো বাবা, 8টা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো মনে রাখবা কি, এই যে প্যাটার্নটা খেয়াল করো, উদরের মধ্যে কিভাবে আছে। আচ্ছা এখনো সেখান থেকে ঘাসফড়িং এর শ্বাসনালী বা ট্রাকিয়া, এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে যদি প্রশ্ন করে যে স্পাইরাকল গুলা কোথায় উন্মুক্ত থাকে, স্পাইরাকল গুলা মানে শ্বাসরন্ধ্রগুলো উন্মুক্ত থাকে অ্যাট্রিয়ামের মধ্যে। অ্যাট্রিয়াম থেকে উন্মুক্ত হয় কি বলতো, খুবই গুরুত্বপূর্ণ ঘাসফড়িং এর, যেমন মনে রাখবা আমাদের বডির জন্য লাংস যেমন প্রধান শ্বসন অঙ্গ,
দেখ ওদের বডির মধ্যে কি বলতো ট্রাকিয়া হচ্ছে ওদের প্রধান শ্বসনাঙ্গ, সেটা খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সূক্ষ্ম, সরি এটা হচ্ছে সূক্ষ্ম, এটা কি, এটা হচ্ছে সূক্ষ্ম, এটা কি, এটা হচ্ছে সূক্ষ্ম এবং স্থিতিস্থাপক, এটা কি সূক্ষ্ম স্থিতিস্থাপক। তারপরে এখানে 2.5 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট বহির্ত্বকীয়। বহির্ত্বকীয় কি হয় বলতো, এখানে ট্রাকিয়া উৎপন্ন হয়। বহির্ত্বকীয় কি হয়, বহির্ত্বকীয় এখানে কি হয়, ট্রাকিয়া, যেটা প্রধান শ্বসন। তাহলে যদি বলে ট্রাকিয়ার বৈশিষ্ট্য, ট্রাকিয়া কি শাখা প্রশাখা যুক্ত, হ্যাঁ। ট্রাকিয়া কি স্থিতিস্থাপক, হ্যাঁ। ট্রাকিয়ার ব্যাস কত, 2.5, ঠিক আছে। ওই থেকে সৃষ্টি হয় বহির্ত্বকীয় থেকে, মানে একটোডাম নাকি ইন্ডোডাম, আনসার হচ্ছে একটোডাম থেকে সৃষ্টি হয়। আচ্ছা, ট্রাকিয়ার কয়টা স্তর থাকে যদি প্রশ্ন করে, ট্রাকিয়া কি ঘাসফড়িংয়ের প্রধান শ্বসনাঙ্গ, হ্যাঁ। তারপর ট্রাকিয়ার কয়টা স্তর থাকে, 3টা। কি কি থাকে মনে রাখবে, একদম বাইরের দিকে থাকে ভিত্তিঝিল্লি, মাঝখানে থাকে এপিথেলিয়াম, আর একদম ভিতরের দিকে থাকে ইন্টিমা। 3টা জিনিস, ভিত্তিঝিল্লি, এপিথেলিয়াম, ইন্টিমা। এখন আসো, এই যে ট্রাকের ভিতর দিয়ে যখন বাতাস যায়, ট্রাকের ভিতর দিয়ে যখন বাতাস যায়, যাওয়ার সময় এখানে বলয় সৃষ্টি করে। ট্রাকের ভিতর দিয়ে যখন বাতাস যায়, যাওয়ার সময় কি করে, এখানে বলয় সৃষ্টি করে। এই যে বলয় সৃষ্টি করে, বলয়টা কি করে বলো তো, এটাকে বলে টিনিডিয়া। টিনিডিয়া কি করে, ট্রাকিয়াকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে, ঠিক আছে। এখন মনে রাখতে হবে ঘাসফড়িং এর বডিতে টোটাল 3 জোড়া ট্রাকিয়াল কাণ্ড আছে। কয় জোড়া, 3 জোড়া ট্রাকিয়াল কাণ্ড আছে। কি কি, একটা হচ্ছে এক জোড়া পার্শ্বীয়, দেহের দুই পাশে থাকে। এক জোড়া অনুদৈর্ঘ্য পৃষ্ঠীয়, যেটা হৃদযন্ত্রের ওখানে থাকে। আর একটা অঙ্কীয়, যেটা হচ্ছে তোমার স্নায়ুরজ্জুর ওখানে থাকে, তাই না। আমরা তো নর্মালি জানি এগুলো, যে ঘাসফড়িং এর পৃষ্ঠীয় হাড়টা কোথায় থাকে, পৃষ্ঠদেশে থাকে। আমাদের উল্টা, তাহলে ওইটার সাথে মিল দেখে পড়বা, পৃষ্ঠীয়টা হচ্ছে হৃদযন্ত্রের ওখানে থাকে। আবার আমাদের উল্টা কি, আমাদের আমাদের স্নায়ুরজ্জু কোথায় থাকে, আমাদের থাকে পৃষ্ঠে, ওটা থেকে অঙ্কি হয়েছে, এটা মিলাই পড়বা। আর পার্শ্বীয়টা তো পাশেই থাকে, এটা এমনি মনে থাকবে। পার্শ্বীয় ট্রাকিয়াল কাণ্ড, তারপরে পৃষ্ঠীয় ট্রাকিয়াল কাণ্ড, আর অঙ্কীয় ট্রাকিয়াল কাণ্ড। ট্রাকিয়াল কাণ্ড টোটাল কয়টা, আনসার হচ্ছে 3 জোড়া, ঠিক আছে। এটাকে বলে রেচন তন্ত্র। রেচন তন্ত্রের মধ্যে মনে রাখতে হবে, আমি যেটা খাদ্যের বিপাকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ সৃষ্টি হয়, এটা বলে রেচন। এখন রেচনের জন্য কি কি আছে, ইউরেট কোষ আছে, ইউরিকোজ আছে, তারপর নেফ্রোসাইট আছে। এগুলো কি, এগুলো হচ্ছে তোমার অতিরিক্ত রেচন অঙ্গ। বাট মেইন রেচন অঙ্গ কোনটা, যেটা পরীক্ষাতে আসছিল, এটাকে বলে মালপিজেন নালিকা। এটা কি বলে, মালপিজেন নালিকা, ঠিক আছে। মালপিজি এটা আবিষ্কার করছিল ইতালীয় চিকিৎসক এবং জীববিজ্ঞানী 1969 সালে। তার নাম অনুযায়ী হয়েছে। মালপিজেন নালিকা কই থাকে, আনসার হচ্ছে মেসেন্টার এবং ইলিয়ামের মাঝখানে থাকে। কতগুলো থাকে, এই 100টার মতো থাকে। এক জায়গায় বলছে অসংখ্য, এক জায়গায় বলছে 100টা, দুটোই মনে রাখো, ঠিক আছে, যেটা পরীক্ষাতে দেয়। আচ্ছা, এবং এটা কি হিমোসিলের মধ্যে বিস্তৃত থাকে। এখানে একটা কথা আছে, এই যে মালপিজেন নালিকা বলে, একটু যদি বেসিকটা বোঝানো, দেখো একটু বেসিকটা বোঝানো বাবা। দেখো এই যে দেখো, দেখছো, তুমি খেয়াল করো, দেখবা একটা এর এক প্রান্ত কি বলতো, এই যে মুক্ত প্রান্তটা কিন্তু বদ্ধ, যেটা মুক্ত হয়ে হিমোসিলের মধ্যে ভেসে বেড়াচ্ছে, এটা কিন্তু বদ্ধ। আর যেটা এই যে দেখো, অন্য প্রান্ত কিন্তু পৌষ্টিক নালী গহ্বরে উন্মুক্ত। তাহলে যদি প্রশ্ন করে মালপিজিয়ান নালিকার কোন কোন জায়গাটা কিভাবে থাকে, মুক্ত প্রান্তটা বদ্ধ থাকে। মুক্ত মানে যেটা বাইরে ভেসে বেড়াচ্ছে, এই যে দেখো আমি লাল করে যে দাগাচ্ছি, দেখছো, এটা বাইরে, যেটা এই যে বাইরের মুখটা কিন্তু বদ্ধ। আর যেটা ভিতরে অন্য প্রান্তটা কি বলতো, পৌষ্টিক নালী গহ্বরে উন্মুক্ত থাকে। এখন আসো বাবা, এখান থেকে মালপিজিয়ান নালিকার প্রস্থচ্ছেদ। আমরা যদি প্রস্থচ্ছেদের মধ্যে খেয়াল করি, আমরা এপিথেলিয়াল কিছু কোষ দেখবো। এখানে বাবা কিছু ব্রাশ বর্ডার দেখবো। আমি কি দেখবো, কিছু ব্রাশ বর্ডার দেখবো, ঠিক আছে। আচ্ছা, এবং এই জায়গাতে আমি নিউক্লিয়াস দেখতে পাবো। এখানে চারিদিকে আমি ভিত্তি পর্দা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন সেখান থেকে আমরা প্রত্যেকটা মালপিজিয়ান নালিকা আমরা জানি 25 মিলিমিটার লম্বা, সেন্টিমিটার না, হ্যাঁ। ভিতরে লুমেন থাকে। এই যে মালপিজিয়ান নালিকার ভিতরে ফাঁপা, এই জায়গাতে কি থাকে বলতো, এই ভিতরে এই যে দেখো ছবিতে দেখতে পাচ্ছ লুমেনটা, হ্যাঁ, ভিতরে কিন্তু একদম ফাঁপা লুমেন থাকে, ঠিক আছে। প্রত্যেকটা নালিকার ব্যাস এক স্তর বা হচ্ছে এক স্তর বিশিষ্ট এপিথেলিয়াল কোষ, এখানে মাইক্রোভিলাই থাকে, ব্রাশ বর্ডার থাকে। নালিকাগুলো কিন্তু তত নড়ে না, তবে হিমোসিলে যত নড়ে, হিমোলিন মানে রক্ত আজকে ঘাসফড়িং এর হিমোলিন যত নড়ে, আলটিমেটলি এগুলো তত নড়ে। পুঞ্জাক্ষী 2000 থাকে এবং এর মধ্যে সর্বভুজাকার ওমাটিডিয়াম থাকে। আচ্ছা, এখন সেখান থেকে মনে রাখতে হবে পুঞ্জাক্ষী গুলোর কিছু বৈশিষ্ট্য। পুঞ্জাক্ষী কালো দেখতে, উত্তল, তারপর বৃত্তাকার, তারপর বৃন্তহীন এবং বড়। পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটা পুঞ্জাক্ষীর বৈশিষ্ট্য নয়, খুব সুন্দর করে আমরা দেখবো। এখন আমরা এই যে পুঞ্জাক্ষীর যে গঠন বাবা, ওমাটিডিয়ামের স্ট্রাকচার গুলো বা ইউনিট গুলো আমরা খেয়াল করবো। এটা মনে রাখা বেশি সোজা, ঠিক আছে, বেশি সোজা। দেখো কি বলা আছে, প্রথমে পুঞ্জাক্ষীর গঠনের মধ্যে আমরা কি মনে রাখবো, 4টা ক আছে। আর আর মনে রাখবো লাস্টে হচ্ছে তোমার কি ভিত্তি পর্দা স্নায়ু। তাহলে দেখো 4টা ক কি, কর্নিয়া, কর্নিয়েজেন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, পড়া শেষ। আর দেখো, আর মানে কি, আইরিশ, তারপর রেটিনুলার কোষ, র্যাবডম কোষ, রেটিনাল রঞ্জকাবরণী। আর লাস্ট হচ্ছে ভিত্তি, আর ভিত্তির নিচ থেকে স্নায়ু বের হয়, যে ভিত্তির নিচ থেকে একটা স্নায়ু বের হয়। তাহলে আমরা কি মনে রাখবো, কর্নিয়া, কর্নিয়েজেন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, ক্রিস্টালাইন কোন। আবার কি আর মানে কি, আইরিশ রঞ্জকাবরণ, রেটিনুলার কোষ, আর র্যাবডম, আর রেটিনাল রঞ্জকাবরণী, এবং লাস্টে ভিত্তি পর্দা স্নায়ু। পরীক্ষা কিন্তু প্রশ্ন আসবে নিচের কোনটা ওমাটিডিয়ামের অংশ নয়, এবং ভিতরে এগুলো থেকে কাজও আসবে। কাজগুলো আসলে আমরা পড়ে ফেলি। তাহলে আমরা কাজগুলো দেখি, তার আগে আমরা একটু ছবি থেকে বেসিকটা ক্লিয়ার করে ফেলি। আসো, কি বলছে, কর্নিয়া। দেখো কর্নিয়া কি, কর্নিয়েজেন কোষ। দেখো কর্নিয়া, কর্নিয়েজেন কোষ, এই যে এই জায়গাটা হচ্ছে কর্নিয়া,
কর্নিয়া, এটা হচ্ছে কর্নিজেন কোষ। তারপরে ক্রিস্টালাইন কোন, তারপরে দেখো ক্রিস্টালাইন কোন কোষ, তাই না? তাহলে ক্রিস্টালাইন কোন কোষ থেকে ক্রিস্টালাইন কোন তৈরি হচ্ছে, ছবিটা খেয়াল করো, ঠিক আছে? দেখছো কোণের মতো করে। আচ্ছা, তারপরে কি বলছে, রেটিনাল রঞ্জক আবরণী, এটা কিন্তু একটা আবরণী, সাইডে দেখতে পাচ্ছ? আচ্ছা, তারপর দেখো রেটিনুলার কোষ, এই রেটিনুলার কোষের একদম মাঝখানে সেন্টারে কি থাকতেছে বলো তো বাবা? র‍্যাবডম। কি থাকতেছে, যে দেখো সেন্টারের মাঝখানে কি থাকে, আমরা স্ট্রাকচার দেখে বুঝতেছি র‍্যাবডম। তাহলে আমাদের বেসিকটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা আসলে কি পড়বো এখান থেকে, এখন আমরা দেখবো হচ্ছে এখানে স্ট্রাকচার গুলা, মানে কাজগুলা। তো কর্নিয়া কি করে, মানে কল, কল মানে কি, এটা লেন্সের মতো কাজ করে, ঠিক আছে? বর্ণহীন, স্বচ্ছ, উত্তল, ছয়কোনা। কর্নিয়াজেন কোষ, কর্নিয়া জেন মানে যে বেটা যেই কোষ কর্নিয়াই তৈরি করে ওটাকে বলে কর্নিয়াজেন কোষ। ক্রিস্টালাইন কোন কোষ কি জিনিস, ওইটা বা ক্রিস্টালাইন কোন কোষ যেটা, সেটা ক্রিস্টালাইন কোন তৈরি করে, ঠিক আছে? আচ্ছা, এই যে ক্রিস্টালাইন কোন কোষ, ক্রিস্টালাইন কোন তৈরি করে। আর ক্রিস্টালাইন কোন নিজে কি করে মনে রাখবা, নামের মধ্যে বলা আছে বেটা ক্রিস্টাল। ক্রিস্টাল, ক্রিস্টাল মানে কি, ক্রিস্টাল মানে স্বচ্ছ, স্বচ্ছ, স্বচ্ছ জিনিস কি করে, ও প্রতিসরণে হেল্প করে। স্বচ্ছ জিনিস কি করে, ও প্রতিসরণে হেল্প করে, প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে, প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে, মোচাকৃত অঙ্গ হিসেবে কাজ করে, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আইরিশ সংযোগ আবরণ, এটা কি, এটা দীর্ঘ রঙিন কালো কণিকা বহনকারী কোষ, ঠিক আছে? আচ্ছা, এটা কি হয়, তীব্র আলোতে, মনে রাখবা আইরিশ কি করে বলতো, আলোতে প্রসারিত হয়। আতে আইরিশ আতে কি করে, আলোতে প্রসারিত হয়, তীব্র আলোতে প্রসারিত হয়, মৃদু আলোতে সংকুচিত হয়, খুব গুরুত্বপূর্ণ। তারপরে কি বলছে, রেটিকুলার কোষ, মনে রাখতে হবে রেটিনুলার কোষ কতগুলো থাকে, 7 থেকে 8টা, রেট 8 এভাবে পড়বা, রেট 8, 7 থেকে 8টা। এবং রেটিনুলার কোষ থেকে র‍্যাবডম তৈরি হয়। র‍্যাবডম কি, র‍্যাবডম খুবই গুরুত্বপূর্ণ। র‍্যাবডম এটা কিন্তু মেডিকেল আসছিল, যে কোনটার মাধ্যমে আলো গৃহীত হয়, যে মাঝখানে আমি তোমাকে ছবিতে দেখালাম একটু আগে, র‍্যাবডম, তাই না? এই র‍্যাবডমের মাধ্যমে কি হয়, আলো গৃহীত হয়। রেটিনাল রঞ্জক আবরণ, মনে রাখতে হবে রেটিনাল রঞ্জক আবরণ কি করে, প্রত্যেকটা ওমাটিডিয়ামকে পরস্পর থেকে পৃথক রাখে। পরীক্ষায় আসতে পারে, খুবই চান্স আছে যে প্রত্যেকটা ওমাটিডিয়ামকে পরস্পর থেকে পৃথক রাখে কে, আনসার হচ্ছে রেটিনাল রঞ্জক আবরণ। আর লাস্টে ভিত্তি পর্দা, যেটা ভিত্তি থাকে, আর স্নায়ু, যেখান থেকে স্নায়ু বের হয়, অপটিক স্নায়ুর সাথে যুক্ত হয়। তো ভিশন মেকানিজমের মধ্যে কথা আছে কি, মনে রাখতে হবে ঘাসফড়িং এর ভিশন মেকানিজম দুই ধরনের, একটা কি সুপার পজিশন, একটা কি মোজাইক। এখন আসলে সুপার পজিশন মনে রাখতে হবে তীব্র উজ্জ্বল আলোতে, হ্যাঁ অনেক আলো, তখন অ্যাপোজিশন হয়, ঠিক আছে? আর আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার এখান থেকে সুপার পজিশন বা স্তিমিত আলোতে, ঠিক আছে? তো এটা আমরা এক টানে মনে রাখবো, ঠিক আছে? এক টানে কিভাবে মনে রাখবো, আমরা মনে রাখবো হচ্ছে এখান থেকে, আমরা মনে রাখবো কি বলতো, সুপার পজিশনের যতগুলো বৈশিষ্ট্য আছে, সুপার পজিশনের মধ্যে দন্ত স আছে, সতে স্তিমিত আলো, ঠিক আছে? তারপর সতে কি হয়, সংকুচিত হয়, তার মানে সুপার পজিশনের ক্ষেত্রে মনে রাখবো সতে স্তিমিত আলো, সতে স্তিমিত আলো, মুখস্থ করো আমার সাথে, বা মৃদু আলো। তারপরে কি, সুপার পজিশন কোন সময় হয়, স্তিমিত আলোর মাধ্যমে হয়। সুপার পজিশনের ক্ষেত্রে কি হয়, সংকুচিত হয় রেটিনাল রঞ্জক আবরণী। সুপার পজিশনের ক্ষেত্রে কি হয়, সব আলো ইউজ হয়, দন্ত স দিয়ে, সব মানে কি, তির্যক, উলম্ব, সব আলো, বইয়ের মধ্যে ওটাই লেখা আছে। তারপর সুপার পজিশনের ক্ষেত্রে কি হয়, একটা সম্পূর্ণ প্রতিবিম্ব তৈরি হয়, পুরো একটা সম্পূর্ণ প্রতিবিম্ব তৈরি হয়। মনে রাখতে হবে ঘাসফড়িং এর ক্ষেত্রে যখন সম্পূর্ণ প্রতিবিম্ব তৈরি হয়, তখন সেটা কি হয় বলতো বাবা, অস্পষ্ট হয়। মনে থাকবে, তাহলে এই যে সম্পূর্ণ প্রতিবিম্ব তৈরি হলে এখানে অস্পষ্ট হবে, এটা যেন মনে থাকে, ঠিক আছে? আর যদি সম্পূর্ণ না হয়, আংশিক হয়, তাহলে আবার স্পষ্ট হবে। তাহলে মনে রাখবো সুপার পজিশনের সব বৈশিষ্ট্য স দিয়ে। আসলে আমরা একটু দেখে ফেলি, দেখি আমরা আসলে ঠিক করে শিখতে পারছি কিনা। এই দেখো, সুপার পজিশনের মধ্যে সতে স্তিমিত আলো, তারপর সতে সংকুচিত হয়, আর তারপর সবগুলো রেটিনাল, আইরিশ, এবং তারপরে কি হয়, এখানে সব আলো ইউজ হয়, সব মানে কি, তির্যক আলো, উল্লম্ব আলো, সব আলো। আর সুপার পজিশনের ক্ষেত্রে কি, সুপার পজিশনের ক্ষেত্রে কি মনে রাখতে হবে, যেহেতু সামগ্রিক প্রতিবিম্ব তৈরি হয়, এর জন্য অস্পষ্ট হয়, ঝাপসা হয়, ঠিক আছে? তাহলে আমরা যদি সুপার পজিশন পড়ে ফেলি ঘাসফড়িং এর ক্ষেত্রে, তাহলে অ্যাপোজিশন কি কোনো ব্যাপার না, অ্যাপোজিশন হচ্ছে কি বলতো বাবা, উল্টাটা। এরপর আমরা ঘাসফড়িং এর রূপান্তর, বা যেটাকে আমরা বলি মেটামরফোসিস। মেটামরফোসিস মানে কি ভাই, মেটামরফোসিস মানে রূপান্তর। রূপান্তর দুই ভাবে হয়, একটা সম্পূর্ণ, একটা অসম্পূর্ণ। সম্পূর্ণ মানে একদম চেনাই যাচ্ছে না, যেমন তুমি যদি প্রজাপতির ছোটবেলার ভার্সন দেখো আর বড়বেলার ভার্সন দেখো, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, রাইট? আচ্ছা, আবার তুমি যদি এই ঘাসফড়িং এর ক্ষেত্রে দেখো, ছোটবেলার ভার্সন বড়বেলার ভার্সনের মধ্যে কিন্তু কি আছে বলতো, মিল আছে। তো মনে রাখতে হবে অসম্পূর্ণ রূপান্তর বা ইনকমপ্লিট মেটামরফোসিস কাকে বলবো, যে রূপান্তরের ক্ষেত্রে একটা পতঙ্গ ডিম ফুটে বেরিয়ে নিম্নদশ অতিক্রমের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত, তাকে আমরা বলি অসম্পূর্ণ রূপান্তর। অসম্পূর্ণ রূপান্তর এক্সাম্পল আমরা মনে রাখবো ঘাত। ঘাত মানে কি, ঘাস এবং ঘাসফড়িং এবং তেলাপোকা। এবং অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, আমরা নিম্ফ দেখতে পাই। আর সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে কিন্তু আমরা কি দেখতে পাই, সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে আমরা লার্ভা দেখতে পাই, ঠিক আছে? লার্ভা দেখতে পাই, ঠিক আছে? তো সম্পূর্ণ রূপান্তরের ধাপগুলো কি কি, ডিম, লার্ভা, পিউপা এবং ইমোগা। আমরা কি মনে রাখবো, আমরা মনে রাখবো দিল পাই, আমরা কি মনে রাখবো, দিল, তারপর মনে রাখবো পাই, ঠিক আছে? তারপর ডিম, লার্ভা, পিউপা আর ইমোগা, চারটা, ডিম, লার্ভা, পিউপা এবং কি বলতো, ইমোগা। আচ্ছা, তারপর এখানে বলতে ঘাসফড়িং এর রূপান্তরটা কেমন, ঘাসফড়িং এর রূপান্তর হচ্ছে অসম্পূর্ণ বা হেমি মেটাবোলা, ঠিক আছে? আর ঘাসফড়িং এর কি এরকম দিল পাই হবে, ডিম, লার্ভা, পিউপা, ইমোগা না, এটা সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে। সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে চারটা স্টেপ, ডিম, লার্ভা, পিউপা, ইমোগা, দিল পাই। আর ঘাসফড়িং এর ক্ষেত্রে কি হবে,
ডিম নিম পূর্ণাঙ্গ প্রাণী, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। তারপরে এখান থেকে কি বলছে যে ঘাস ফড়িং এর যে ডিম ফুটে যে তরুণ ঘাস ফড়িং বের হয়ে আসে এটাকে কি বলে, এটাকে বলে নিম্ফ। তারপরে এখানে বলছে যে এই যে খোলস মোচন হয়, খোলস টোটাল কতবার হয়, পঞ্চমবার, টোটাল 5বার খোলস মোচন হয়, ঠিক আছে। মনে রাখতে হবে খোলস মোচনের যে মধ্যবর্তী দশাকে এটাকে বলে ইনস্টার, এবং খোলস মোচনতে কত সময় লাগে, মনে রাখতে হবে 2 মাস সময় লাগে। এরপর আসে ঘাস ফড়িং এর লার্ভা এবং নিম্ফের মধ্যে যে পার্থক্য, সরি ঘাস ফড়িং এর না, লার্ভা এবং নিম্ফের মধ্যে যে পার্থক্য। লার্ভা কি পূর্ণাঙ্গ প্রাণী থেকে একদম সম্পূর্ণ ভিন্ন ধরনের হয়, হ্যাঁ, আর নিম্ফ কি বলে পূর্ণাঙ্গ প্রাণীর মতোই হয়, তাই না। ঘাস ফড়িং এর তুমি ছোট ভার্সন দেখবে আর বড় ভার্সন দেখবে, দেখবে একই। ঘাস ফড়িং এর ক্ষেত্রে আমরা কোনটা দেখি, নিম্ফ দেখি, ঠিক আছে। এই যে আরশোলা, ঝিঝি পোকা, উই পোকা, এগুলোর ক্ষেত্রে আমরা কি দেখি, নিম্ফ দেখি, ঠিক আছে। এই যে ইমোগা থাকে এখানে, রূপান্তরের সময় সীমিত বৈশিষ্ট্য হয়। আর লার্ভা যেটাতে একদম চেঞ্জ হয়ে যায় বৈশিষ্ট্য, ঠিক আছে। লার্ভা পুরোটা পিউপা হয়ে যায়, ঠিক আছে। তারপর লার্ভার ক্ষেত্রে মৌমাছি, প্রজাপতি, তারপরে মাছি, এগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই। এখন এসে বলছে রূপান্তরের হরমোনের ভূমিকা। ঘাসফড়িং এর রূপান্তরের মনে রাখতে হবে ঘাসফড়িং এর বডির মধ্যে টোটাল 4 ধরনের অন্তঃকরা গ্রন্থি থাকে। কত ধরনের, 4 ধরনের অন্তঃকরা গ্রন্থি থাকে। এখন 4 ধরনের অন্তঃগ্রন্থির মধ্যে কি আছে, প্রথমে আছে ইন্টারসেরেব্রাল গ্রন্থি, তারপর আছে প্রোথোরাসিক, তারপর আছে কর্পোরা এলাটা, তারপর আছে কর্পোরা কার্ডিয়াকা। তাহলে মনে রাখতে হবে ঘাসফড়িং এর টোটাল কত ধরনের গ্রন্থি আছে, আনসার হচ্ছে 4 ধরনের। কয় ধরনের বাবা, 4 ধরনের, ঠিক আছে। আচ্ছা, তো মনে রাখতে হবে ইন্টারসেরেব্রাল গ্রন্থি যেটা, ইন্টারসেরেব্রাল গ্রন্থি যেটা, সেটা মাথা থেকে, মনে রাখবে ইন্টারসেরেব্রাল মানে মাথা, সেরেব্রাম মানে মাথা, এটা মস্তিষ্কের মধ্যে থাকে, ঠিক আছে। এবং এখান থেকে কি আসে, এখান থেকে আসে এখান থেকে আসে প্রোথেরাসিক ও ট্রপিক হরমোন। ট্রপিক হরমোন গুলো কই থেকে আসে, মনে রাখবা ঘাসফড়িংয়ের ট্রপিক হরমোন আসে ইন্টারসেরেব্রাল গ্রন্থি থেকে। সেরেব্রাম মানে মাথা থেকে, সেরেব্রাম মানে মাথা থেকে, সেরেব্রাম মানে মাথা থেকে, মুখস্থ করো, আসবে কিন্তু পরীক্ষায়। এবং প্রোথোরাসিক গ্রন্থিতে, তার প্রোথোরাসিক গ্রন্থিতে থোরাসিক, প্রোথোরাসিক গ্রন্থি যেটা, এটা কোথায় থাকে, এটা থাকে হচ্ছে প্রোথোরাসিক মানে কি, বক্ষ, এটা অগ্রবক্ষে থাকে। এখান থেকে কি আসে, এক্সাইটেশন হরমোন আসে, থোরাসিক এলাস্টিক ক, এখানে মনে রাখবে এক, থোরাসিক এক, মানে প্রোথোরাসিক গ্রন্থিতে কি আসে, এক্সাইটেশন হরমোন। তাহলে আমি তোমাকে আবার একটু বলি, ইন্টারসেরেব্রাল গ্রন্থি যেটা, ইন্টারসেরেব্রাল গ্রন্থি যেটা, এটা কোথায় থাকে, এটা মাথায় থাকে। এখান থেকে কি আসে, এখান থেকে আসে পিটিটিএইচ, কি আসে বাবা, পিটিটিএইচ, কি আসে, পিটিটিএইচ মানে প্রোথোরাসিক ও ট্রপিক হরমোন। এই ট্রপিক হরমোন কই থেকে আসে, এটা ইন্টারসেরেব্রাল গ্রন্থি থেকে, মাথা থেকে, সাবধান। আর প্রোথোরাসিক, এই যে এক্সাইটেশন হরমোন কই থেকে আসে, প্রোথোরাসিক গ্রন্থি থেকে আসে। তারপরে কর্পোরা এলাকা, কর্পোরা কার্ডিয়াকা, মনে রাখবো কর্পোরা এলাকার ক্ষেত্রে আজগুবি, কর্পোরা আজগুবি মানে কি, প্রথমে জোভেনাইল হরমোন আসে, পরে গোনাডোট্রপিন হরমোন আসে। নিউ দশায় কি আসে, জুভেনাইল হরমোন, আর তোমার পরিণত দশায় কি আসে, গনোট্রপিন হরমোন। তাহলে মনে রাখবা আজগুবি, হাতে আলাটা, যতে জুভেনাইল, গতে গনোট্রপিন হরমোন। আর কর্পোরা কার্ডিয়াকা কি থাকে, মাথার পিছনে গ্রাসনালীর 2 পাশে থাকে, এবং এখান থেকে গ্রোথ হরমোন আসে। কর্পোরা কার্ডিয়াকা থেকে কি আসে, গ্রোথ হরমোন আসে। এই যে দেখো, তাহলে এই কথাগুলো এখানে বলছি। সেরেব্রাল থেকে কি, মাথা থেকে আসে, মস্তিষ্ক হরমোন বলে এটাকে। প্রোথোরাসিক গ্রন্থিকে উদ্দীপ্ত করে, পিটিএস আসে। প্রোথোরাসিক গ্রন্থি কি করে, এটা এক্সাইটেশন হরমোন থাকে এখান থেকে, এই যে এটাই কিন্তু মোল্টিং নিয়ন্ত্রণ করে। তাহলে প্রোথোরাসিক গ্রন্থি থেকে কি আসে, এক্সাইটেশন হরমোন আসে, যেটা কি করে, যেটা মোল্টিং বা খোলস মোচন নিয়ন্ত্রণ করে। আলাদা থেকে তো আজগুবি পড়াইলাম এখনই, তাই না। আজগুবি মানে কি, প্রথমটা হচ্ছে জুভেনাইল, পরেরটা হচ্ছে গনোট্রপিন। জুভেনাইল মানে বাচ্চাকালে, গনোট্রপিন মানে কি বলতো, বয়স্ককালে। কার্ডিয়াকা কি জিনিস, কার্ডিয়াকার ক্ষেত্রে মনে রাখবো ক, গ মানে এখানে গ্রোথ হরমোন আসে এখান থেকে। এই যে গ্রাসনালীর 2 পাশে থাকে, গলার 2 পাশে থাকে, ঠিক আছে। এটা গ্রোথ হরমোন কি করে, গ্রোথে হেল্প করে। আচ্ছা, এরপর সেখান থেকে নিম্ফ এবং পূর্ণাঙ্গ ঘাসফড়িং এর মধ্যে পার্থক্য। মনে রাখবা নিম্ফ যেগুলো, সেগুলো কি হলো, সবকিছু ছোট ছোট, অসম্পূর্ণ, ঠিক আছে। এই দেখো, অপরিণত অবস্থা। তারপরে কি হয়, এই যে ঘাসফড়িং যৌন প্রজননের মাধ্যমে নিম্ফের জন্ম দেয়, আকারে ছোট, ফ্যাকাশে, অনুপস্থিত, অবিকশিত, তাই না, এবং খোলস মোচন হচ্ছে। আর পূর্ণাঙ্গ যেগুলো, সেগুলো কি বলতো, এই পূর্ণাঙ্গ ইমোগা যেটাকে আমরা বলি, ইমাগো কি পূর্ণাঙ্গ ঘাসফড়িং, ঠিক আছে। দেখবো এখান থেকে।